রাফিন পকেট থেকে ফোন বের করে আবার কল দিল, কিন্তু সেই আগের মতো করেই বেজেই চলেছে। না, আর সহ্য করতে পারছি না। যাই হয় হবে, এবার বাড়িতে ঢুকে পড়ব। রাফিন কথাটা ভাবতে ভাবতে মেন গেটে যে হাত লাগাতেই গেটের দরজা খুলে গেল। রাফিন একটু অবাক হয়, কারণ এত রাতে মেন গেটের দরজা আধা খোলা আছে। রাফিন এতক্ষণ কিছুই খেয়াল করেনি। আচ্ছা, চোর আসছে নাকি? রাফিন কথাটা ভাবতে ভাবতে বাইরের সিঁড়ি বেয়ে নিলয়দের ফ্ল্যাটে গেল। দূর থেকেই নিলয়দের রুম থেকে বাইরে আলো আসতে লাগলো, দরজাও খোলা। এটা নিশ্চয়ই কোনো চোরের কাজ। শালা এত রাতে চুরি করতে এসেছে, আজ ওর ব্যবস্থা হবে। রাফিন কথাটা বিড়বিড় করে বলে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই দেখে সব কিছু ঠিকঠাক। আলো জ্বলছে, একটা টেবিলে বই মেলা আছে, নিলয়ের ফোন বিছানাতে পড়ে আছে। রাফিন কিছুটা জোরে শব্দ করেই ডাকে, নিলয়, নিলয়, রিসাত, কোথায় তোমরা? কেউ কি বাড়িতে নেই? কেউ আছো? রাফিনের কোনো প্রশ্নের উত্তর সে পায় না। পুরো রুমে আনাচে কানাচে সব জায়গায় সে খোঁজ করলো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। যখন বের হয়ে আসবে তখনই রাফিন দরজার সামনে অনেকগুলো পায়ের ছাপ, ধুলো জমা পায়ে ছাপগুলো দেখে রাফিন ঘাবড়ে যায়। দ্রুত হেঁটে সে নিচে চলে আসে। নিচে আসতেই চায়ের দোকানে থাকা সেই বয়স্ক লোকটার সাথে রাফিনের দেখা হয়। রাফিন বলে, আচ্ছা চাচা, নিলয় আর রিসাতকে দেখছি না তো, ওরা কই? আপনি কে? আমি রাফিন, থানার সাব ইন্সপেক্টর। ও, তাহলে আপনাকে বলা যায় কয়েকজন ওনাদের বয়সের ছেলে এসে ওকে তুলে নিয়ে গেছে। আমি যখন বাইরে আসছিলাম প্রকৃতির কাছে, তখনই দেখি ওদেরকে কালো কাপড় পরিয়ে এই সোজা একটা গাড়ি নিয়ে চলে গেছে। কি? আপনি কিছু বলেননি কেন তখন? আসলে মাঝে মাঝেই দেখি ওরা রাতে বের হয়, তাই ভাবলাম হয়তো প্রতিদিনের মতোই আজও তারা বের হয়েছে। ও শিট, ধন্যবাদ। রাফিন গাড়ি চালিয়ে সেদিকে যেতে থাকে। পকেট থেকে ফোন বের করে আগে বাড়িতে কল দেয়। রাফিনের বউ রুহি ফোন রিসিভ করতে রাফিন বলে, আজ হয়তো বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যাবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, খুব বড় একটা কেস এসে গেছে, রাখি। রাফিন তাড়াতাড়ি ফোন কেটে দেয়। রুহি একটু চিন্তিত হলেও কিছু মনে করে না, কারণ সে জানে পুলিশের চাকরি কখন কি ঘটে তা আগে থেকে জানা যায় না। তবে রুহি স্পষ্ট বুঝতে পারে রাফিনের কণ্ঠে অনেক বেশি উৎকণ্ঠা। রাফিন থানাতে ফোন করে। রিং হতে রাফিন বলে, তাড়াতাড়ি নাম্বার রোডে গাড়ি নিয়ে তোমরা যারা আছো এখন সবাই চলে আসো, জলদি। রাফিন গাড়ি চালাতে থাকে। চারপাশটা যেন কেমন লাগছে তার। রাফিন একেবারেই শিওর আজ রাতে নিলয় আর রিসাতকে মারা হবে, খুন করা হবে। আর ওদেরকে যারা তুলে নিয়ে গেছে তারা আরাফ। রাফিন সব কিছুই বুঝতে পেরেছে। মনে মনে ওদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে, কিন্তু কোথায় নিয়ে গেছে ওদেরকে রাফিন তা জানে না। কিছু দূর যাওয়ার থানা থেকে আসা কয়েকজন পুলিশ রাফিনের সাথে যোগ দেয়। রাফিন আরাফদের সহপাঠীদের সাথে যোগাযোগ করে। তারপর, ভাই মাফ চাওয়ার কি আছে? আমরা এখানে 15 জন আছি, আর ওরা 2 জন। এখনই ওদেরকে মেরে ফেলি। রাফিন উঠে দাঁড়িয়ে কথাটা বলল। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখন অবধি সে কোনো কথাই বলেনি, কেবল সব কিছু মাথা নিচু করে শুনেই চলেছে। অর্ক শাফিনকে কিছু বলতে যাবে, তার আগেই রিসাত নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নেয়। তারপর ট্রিগার টেনে শার্ট করে একটা গুলি চালায়। কেবল গুলি চলা আর চিৎকার করার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি। ধম করে শাফিনের বডি নিচে পড়ে গেল। রিসাদের চালানো গুলি শাফিনের কপাল ভেদ করে সোজা পেছনের দেয়ালে যেয়ে লাগে। তারপর আরও একটি গুলির শব্দ শোনা যায়, তবে সেটা আরাফ ও শাফিনের গায়ে লাগে না। সেই গুলিটা যে লাগে সোজা সোহাগের বুকে। সোহাগও নিচে লুটিয়ে পড়ে। তারপর সব কিছু যেন নীরব হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চেয়ার টেনে বসেও। বাম পায়ে উপর, ডান পা তুলে বসে সবার দিকে তাকায়। সবাই ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। টেবিলে থাকা সিগারেট প্যাকেট থেকে একটি সিগারেট বের করে জ্বালায়। তারপর ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে বিদঘুটে এক হাসি দেয়। অর্ক ভালো করেই জানে নিলয়ের এই সিচুয়েশন হাসি
দেওয়াটা ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করবে। রিসাত উঠে টেবিলের উপর বসে পড়ে, তারপর ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢকঢক করে গ্লাসে ঢেলে খেয়ে নেয়। নিলয় বাম হাতে জ্বলন্ত সিগারেট ধরে ডান হাতে রিসাতের হাত থেকে পিস্তল নিয়ে সোজা আরাফের কপালে তাক করে ধরে। অর্ক প্রায় কান্না করতে করতে বলে, ভাই ছোটকে প্লিজ ছেড়ে দিন, ও আপনাকে চিনতে পারেনি। ভাইয়া আমাকে প্লিজ মাফ করে দিন, আর কখনো আমি এমন করব না। আরাফের কথা শেষ হতেই নিলয় গুলি চালিয়ে দেয়, তবে আরাফের কপালে নয়, আরাফের বাম হাতের কবজিতে গুলি করে। আরাফ উল্টে পড়ে যায়, যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। রাফিনের লাশের উপর হুমড়ি খেয়ে পড়ে আরাফ। ওদের দুজনের লাল তাজা রক্ত চারপাশ যেন কেমন অন্যরকম পরিবেশ তৈরি করেছে। বদ্ধ ঘরে হলুদ লাইটের রঙে লাল তাজা রক্ত যেন ভয়ঙ্কর রং ধারণ করেছে। কেউ কোনো কথা বলছে না, কেবল শোনা যাচ্ছে আহ আহ উফ আত্মচিৎকার। ডান হাত দিয়ে বাম হাতের ক্ষতকে চেপে ধরে মাটিতে মুখ দিয়ে আরাফ চিৎকার করছে। ওর চিৎকার যেন বদ্ধ পরিবেশটা বেশ আত্মনিহিত ভয়ঙ্কর গর্ত করে তুলেছে। চারপাশ যেন মনে হচ্ছে অনবীর্ত এক বিশাল থমথমে গোলাকৃতি শৈল্পিক বেমানান, সবটা যেন বিশাল এক অনাদিত পরিবেশ। অর্ক কোনো কথা বলছে না, কারণ অর্ক ভালো করেই জানে এখন যদি সে কোনো কথা বলে তাহলে তাকেও এভাবে পড়ে থাকতে হবে। তাই মাথাটা নিচু করে আরাফের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। নিলয়ের বাম হাতে থাকা সিগারেট অনেক আগেই নিজে থেকে নিভে গেছে। নিলয়ের সন্নিকটে ভাবে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে আরও একটি সিগারেট বের করে জ্বালায়। কয়েক টান দিয়ে অর্কের দিকে তাকিয়ে বলে, আমি চাইলে এখনই ওকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি দুর্বলদেরকে কখনোই মারি না। ওকে নিয়ে চলে যা অর্ক, আর এই রাতের কথা আজকের পর থেকে সবাই ভুলে যাবি। আচ্ছা ভাই, কিন্তু আপনি ঢাকাতে কবে এসেছেন? সেটা এখন তোর জানতে হবে না, যা বললাম তা কর, না হলে। অর্ক আর কোনো কথা বলে না। আরাফকে তুলে নিয়ে চলে যাওয়ার সময় নিলয় পেছন থেকে ডাক দেয়, ওই আরাফ। আরাফের প্রচণ্ড রকমের ব্লিডিং হতে থাকে। বহু কষ্টে মাথা ঘুরে নিলয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় মুচকি হেসে বলে, ভয় পেয়েছিস? আরাফ কোনো রকমের মাথা ঝাঁকায়। নিলয় উচ্চস্বরে হেসে দেয়, হাসি থামিয়ে বলে, ভয় পাওয়া ভালো। কাল থেকে তোকে কি বলবো রে, আপনি নাকি তুই? নিলয়ের মুখে তাচ্ছিল্যের হাসি ওরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। ওরা কোনো কথা বলে না, ঘুরে আবার শাটারের কাছে যেতে থাকে। এবার রিসাত ডেকে ওঠে, ওই অর্ক, জি ভাই। তোর ভাই যেন কি বলছিল, সকালে এসে লাশের চিহ্ন পরিষ্কার করে দেবে। কাল সকালে আমরা আবার আসবো এখানে, তবে এই দুটো কুত্তার বাচ্চার লাশ যেন এখানে না থাকে, এমনকি কোনো প্রকার চিহ্নও যেন না থাকে, তাহলে কিন্তু। আমি জানি ভাই, আমি তো আপনারই গ্যাংয়ের, তাহলে চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। অর্ক কথাটা বলেই কোমর থেকে পিস্তল বের করে শাটার তুলে দিয়ে রাখা তালাতে গুলি করে। তালা খুলে যায়, শাটার টেনে ওরা চলে যায়। নিলয় আর রিসাত সেখানেই বসে আছে। রিসাত নিলয়ের দিকে মাতাল অবস্থায় তাকিয়ে বলল, দোস্ত, চেয়েছিলাম আর কাউকে খুন করব না, তোকেও এই পথ থেকে সরিয়ে আনবো। মায়ের কথা আজও যেন কানে এসে বাজছে রে। রিসাত থামে। নিলয় এক মনে সিগারেট খেয়েই যাচ্ছে, ডান হাতে এখনও পিস্তল রাখা, ট্রিগারে হাত দিয়ে বাম হাত দিয়ে সিগারেট টেনেই চলেছে। রিসাত উদাস হয়ে বসে আছে মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে। নিলয় মাকে সে মা বলে ডাকত, কারণ রিসাদের নিলয় আর নিলয়ের পরিবার ছাড়া কেউই ছিল না। এই কারণে ছোট থেকেই নিলয়ের মায়ের কাছে নিলয়ের মতোই আদর পেয়ে এসেছে। রিসাত ঘাড় ঘুরে নিলয়ের দিকে তাকায়। সে এক মনে সামনের দিকে তাকিয়ে সিগারেট টেনেই চলেছে। রিসাত সোজা হয়ে নিলয়ের হাত থেকে সিগারেট কেড়ে নেয়। নিলয় জানে রিসাত সিগারেট ছুঁড়ে ফেলবে, কিন্তু না, রিসাত নিলয়কে একটু অবাক করে দিয়ে সিগারেট টানতে থাকে। নিলয় রিসাতের দিকে তাকায় আর রিসাত তাকায় নিলয়ের দিকে। দুজন কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে থেকে জোরে হেসে ওঠে। নিলয় আগে আর রিসাত পেছনে ঢুলতে ঢুলতে আসছে। রাত তখন 1টা বেজে কয়েক মিনিট হয়েছে।
পিচ ঢালা রাস্তায় অনেক দূর অবধি ল্যাম্পপোস্টের আলো আর মাঝে মাঝে বড় ট্রাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রিসাত মাঝে মাঝে একাই বকে যাচ্ছে। নিলয় কোনো কথা বলছে না, দু পকেটে হাত গুজে নীরব হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। আরাফদের বাড়ির পিছনে ফেলে এসেছে, খুব একটা দূরে নয়। এখনো আরাফদের বাড়ির মেইন গেটের বড় টিউব লাইটটি জ্বলছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে বাড়ি থেকে অনেক লোকের চিৎকার চেঁচামেচি এখনো শোনা যাচ্ছে, কারণ আদরের ছেলে আরাফ আহত হয়ে বাড়িতে এসেছে। সবাই তো চিৎকার টেনশন করবেই, স্বাভাবিক। নিলয় আর রিসাত হাঁটছে, মাঝে মাঝে দুজন উচ্চ স্বরে হাসছে, আবার চুপ হয়ে হাঁটতে ব্যস্ত হচ্ছে, আবার মাঝে মাঝে রাস্তার পাশে বসে দুজনে গল্প করে নিচ্ছে। এভাবে কিছুটা দূর যাওয়ার পর তারা দেখতে পায় দুটো গাড়ি ঠিক তাদের সোজা করে সামনে আসছে। গাড়ি আলো নিলয়ের চোখে লাগছে বেশ কর করেই। নিলয় থেমে যায়। রিসাত ডুলতে ডুলতে নিলয়ের কাছে আসে, কাছে এসে নিলয়ের কাঁধে হাত রেখে জড়ানো গলায় বলে, ভাই আবার কি খুন করতে হবে? দূর, ভালো আর হবে না। এরা আবার কারারে? চুপ থাক, আগে দেখি তো। চোখে লাইট লাগার ফলে কিছুই তো আন্দাজ করতে পারছি না। নিলয় আর রিসাত দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। গাড়ি এসে দুজনের সামনে ডান দিকে ঘুরে পার্ক করে। সাথে সাথে রাফিন সহ আরও কয়েকজন পুলিশ নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়। রিসাদের ড্রিঙ্কসের নেশা ওদের দেখেই কখন যে উড়ে গেছে রিসাত তার টেরও পায়নি। রাফিন দৌড়ে এসে নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় খেয়াল করে পুলিশের গাড়ি থেকে আরও দুজন নামে। সেই দুজনকে দেখে নিলয় আর রিসাত চোখ বড় বড় করে তাকায় সেদিকে। রাফিনের পেছনে নেহা আর অনু এসে দাঁড়িয়েছে, কিন্তু ওরা দুজনে এখানে কেন? নিলয়ের চোখে মুখে এক বৃহৎ দুশ্চিন্তার ছাপ। ওদের দুজনকে রাফিনের সাথে দেখে নিলয় অনেক বেশি ঘাবড়ে যায়। রিসাত চোখই তুলতে পারে না অনুর দিকে তাকানোর ভয়ে। তোমরা ঠিক আছো তো? তোমাদের টেনশনে সারা শহর সব জায়গা খুঁজে বেরিয়েছি। শেষে ভাবলাম আরাফাতদের বাড়িতে হয়তো তোমাদের খোঁজ পাবো, আর পেয়েও গেলাম। তোমরা ঠিক আছো তো? রাফিন এক নাগারে কথাগুলো বলে চলে। নিলয় আর রিসাত মাঝে মাঝে নেহা আর অনুর দিকে তাকাচ্ছে, আরেকবার রাফিনের দিকে তাকাচ্ছে। তিনজনের চোখে মুখে নিলয়দের প্রতি যে চিন্তা তা বেশ বুঝতে পারছে এরা দুজন। রাফিন ওদের মুখে রক্তের দাগ, ঠোঁট ফেটে বের হওয়ার রক্ত এখনো জমে আছে মুখে। রাফিন বুঝেই নিয়েছে আরাফ এদেরকে মেরেছে, তাই রাফিন বলে, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তোমাদের না পেয়ে দোকানদার চাচা বলল তোমাদেরকে কারা কালো কাপড় পরিয়ে তুলে নিয়ে গেছে। তোমাদের মতো সাদাসিধে ছেলেদের আরাপ ছাড়া আর কে শত্রু থাকতে পারে? তাই সন্দেহের বশে ওর বন্ধুদেরকেও জিজ্ঞাসা করি এবং শেষমেশ জানতে পারি তোমাদেরকে ওরা দুইজন খুন করার প্ল্যান করে। সব জায়গা খোঁজা বাদ রাখিনি, এমনকি নেহা আর অনুদের বাসায়ও যে জিজ্ঞাসাবাদ করি। তোমাদের কথা বলতেই ওরাও আমার সাথে এখানে চলে আসে। তোমাদের খুঁজতে খুঁজতে আরাফাতদের বাড়ির রাস্তায় আসলাম এবং তোমাদের পেয়ে গেলাম। চলো এখনই আরাফাতদের বাসায়। বিষয়টা ওদের বাড়ির লোকদেরকে জানাতে হবে, না হলে ওরা আরও পার পেয়ে যাবে। চলো তোমরা আমার সাথেই। স্যার, তার আর দরকার নেই, আমরা ওদের। রিসাদের পায়ে জোরে এক পাড়া দেয়। রিসাত বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে বলে, না মানে স্যার, আমাদেরকে ওরা কয়েকটা চট দিয়ে বুঝিয়েছে যেন আমরা আর ভার্সিটিতে না যাই। আমরা না করে দিয়েছি, আমরা আর যাব না। কেন যাবে না? দিন দিন ওদের অন্যায় কাজ বেড়েই চলেছে। চলো তোমাদের সামনেই ওদের অ্যারেস্ট করব। স্যার, ওরা আমাদের আর কিছুই বলবে না। আমাদেরকে মারতে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু হুট করে কোথা থেকে ওই যে আপনাকে যারা বাঁচিয়েছিল তারা এসে আমাদের বাঁচিয়েছে। মানে ডেঞ্জার বয়েজ? জি স্যার। তাহলে কি ওরা আবার ফিরে এসেছে? আমার মনে হয় ওরা মানুষকে বাঁচানোর জন্যই ফিরে এসেছে। জি স্যার, কিন্তু আমাদের সামনেই ওরা সাপিনার সোহাগকে মেরে ফেলে আর আরাফকে মারতে যায়, কিন্তু ওর হাতে গুলি লাগে। সিচুয়েশন এমন ছিল, পরে আরাফকে আর মারাই যায়নি, তাই আরাফ প্রাণ নিয়ে পালায় আর আমরাও পালাই। দেখেন তো স্যার, আমাদের মুখে সিগারেট আর মদের গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? রাফিন গন্ধ পেয়ে পড়ল। তা পাচ্ছি। আরাফরা আমাদের জোর করে এসব খাইয়ে দিয়েছে, তবে ওরা আর কিছু বলবে না স্যার।
ওরা ওদের শিক্ষা দিয়ে চলে গেছে। রাফিন কেমন যেন উৎসুক করতে লাগলো। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবে যা হয়েছে এতে রাফিন পরে কিছুই করতে পারবে না, তবে তদন্ত তো করতেই হবে। তাই মনে মনে ভেবেই নিয়েছে কাল সকালে আরাফদের বাড়িতে এসে সবটা জানার চেষ্টা করতে হবে। অনু ধীর পায়ে রিসাদের কাছে আসে। অনুর চোখে পানি, রিসাদ স্পষ্ট তা দেখতে পায়। অনু রিসাদের কাটা গালে হাত দিয়ে কিছুক্ষণ চেপে থেকে জড়িয়ে ধরে। রাফিন, নিলয়, নেহা আর বাকি পুলিশরাও এত রাতে দুজন কপতি সবার সামনে এমন করবে কেউই তা আশা করেনি। অনু জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তো এত কিছু হয়ে গেছে, একবারও আমাকে কোনো কিছু বলনি। তা আমাকে কি পরপর মনে হয় তোমার? তোমার কিছু হলে আমার কি হবে বলো? তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। নিলয় হাবার মতো তাকায় রিসাদের দিকে, আরেকবার আর চোখে তাকায় নেহার দিকে। নেহা নিলয়ের দিকেই তাকিয়ে আছে, নীলও তাকায় সেদিকে। দুজনের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে। নিলয় মনে মনে বলেই ফেলে, ইস, এমনটা যদি এই মেয়েটা করতো, কিন্তু পুরা কপালে কিছুই জুটবে না। আর এদিকে নেহা ভাবছে, গাধা ছেলেটা কবে যে বলবে তাকেও কেউ একজন ভালোবাসে। রাফিন চারজনের দিকে তাকায়। রিসাদ আর অনু এখনো একে অন্যকে জড়িয়ে আছে এবং নিলয় আর নেহা দুজনে চোখে চোখে কথা বলছে। রাফিন কেসে উঠে বলল, হয়েছে হয়েছে, এটা কোনো প্রেম করার জায়গা না, এখন বাসায় চলো সব। সবাই লজ্জা পেয়ে মুচকে হাসতে থাকে। রাফিন নেহা আর অনুকে নিয়ে গাড়িতে ওঠে। রিসাদ আর নিলয় সবার পেছনে গাড়ির কাছে যেতে থাকে। রিসাদ নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই তো সব সত্যিটা বলে দিয়েছিস, এখন ভয় হচ্ছে রাফিন যদি তদন্ত করে। দাদা, রাজনীতি আর মাস্তানি দুটো করতে শক্তি আর বুদ্ধি দুটোই দরকার হয়। মাস্তানিতে তোর বুদ্ধি তো আছেই, কিন্তু কখন যে কি করিস কিছুই বুঝতে পারি না। ওরা দুজনে গাড়িতে যেয়ে বসে। নেহার পাশে নিলয় আর রিসাদের পাশে অনু। অনু রিসাদের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আর নিলয় কাচুমাচু হয়ে বসে আছে। গাড়ি চলতে থাকে। এক সময় নেহা আস্তে আস্তে গলায় জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? ভালো, তুমি? এখন ভালো, আগে টেনশনে ছিলাম। কেন? তুমি বুঝবে না। আমি তো খুব ভালো স্টুডেন্ট, বুঝিয়ে একটু বললেই বুঝে যাব। আচ্ছা, তোমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, তুমি কিচ্ছু বলনি? আমি কি বলবো? তোমার গভীর চোখ দেখলে তোমাকে অন্যরকম লাগে। কিরকম? এই যে তুমি অনেক ভয়ঙ্কর, কিন্তু চেহারাতে তোমার সাথে দৃষ্টির কোনো মিল নেই। ভয়ঙ্কর? আর আমি ছোট থেকে কেউ আমাকে মারলে আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি। তুমি অনেক ভালো নিলয়। দুজনে পিটপিট করে গল্প করে গন্তব্য পর্যন্ত। নিলয় আর রিসাদকে নামিয়ে রাফিন, অনু আর নেহাকে নিয়ে চলে যায়। দুজনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, কিরে, অনুর বোন নেহা, আমাকে বলিস নাই কেন? আমি তো ভাবতাম তুই জানতিস। বাদ দে, তুই যে ড্রিঙ্কস করলি তা মাতলামও করলি না কেন? ওদের দেখে টাল সব সামলে নিয়েছিলাম, কিন্তু তুই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করলি তবুও কেমন যেন ভয় করছে। কিসের ভয়? আমি আছি না। নিলয় আর কিছু না বলে চলে যায়। রিসাদ হাসতে থাকে। মনে পড়ে ওর সেই দিনের কথা, যেদিন রিসাদকে ওরা মারছিল। 10 বছর আগের কথা। রিসাদকে আবারও ভাবিয়ে তোলে। রুদ্র নামের একটা মাস্তান যখন রিসাদের বোনকে ধর্ষণ করে, তখন রিসাদ পুলিশদের শরণাপন্ন হলেও কেউ তাকে সাহায্য করেনি। রিসাদের বোন রুষা সেদিন আত্মহত্যা করে। রিসাদ পুলিশদের কাছে রুদ্রের নামে কেস করলেও কেউ সাহায্য করেনি। রুদ্রের লোকেরা রিসাদকে তুলে নিয়ে যায় আর চরমভাবে মারতে থাকে। সেদিন নিলয় যেয়ে তাকে বাঁচায়। রিসাদ ভয় পেয়েছিল। সেদিন নিলয় ওর মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, আমি আছি তো। আরাফের বাড়িতে বেশ হইচই শোনা যাচ্ছে। আরাফ আরও দুজন পুলিশসহ আরাফদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সবাই বাড়ির মধ্যে থেকে হইচই করছে। বোঝাই যাচ্ছে তারা রাত থেকে ঘুমায়নি। রাফিন ধীর পায়ে এগিয়ে যায়। বাড়ির কাছে আসতে অর্ক রাফিনকে দেখে ভেতরে চলে যায়। রাফিনকে দেখে আরাফদের বাড়ির সবাই চুপ হয়ে যায়। তবে রাফিন প্রবেশ করার আগেই শুনতে পায়, আরাফ, তোকে যে মেরেছে তাকে তো মেরেই ফেলবো, শুধু নামটা বল, দেখিয়ে দে আমাদের। তোকে মারে তার বুকের পাটা আছে দেখছি।
রাফিন দেখে কথাটি আরাফের চাচাই বলেছে, বড় রাজনীতিবিদ উনি। রাফিনকে দেখে সবাই চুপ হলেও উনি ঠিকই ওনার রাগ প্রকাশের মাধ্যম হিসেবে বকেই যাচ্ছে। কিছু মানুষ আছে যারা বকার মাধ্যমে রাগ নিবারণ করে, উনিও তেমনই একজন লোক। ওনার কথা শুনে বোঝাই যাচ্ছে উনি কাল রাতে আসতে ঘটনাস্থলে ছিলেন না, আজ সকালে এসেছেন হয়তো, না হলে এরকম কথা তিনি বলতেন না। রাফিনকে দেখে আরাফের চাচা মিস্টার আদিল সাহেব বললেন, এই যে রাফিন, কি ডিউটি করো হ্যাঁ, আমাদের ছেলেদের মেরে যায়। আরও খানিকটা সময় ধরে তিনি বকবক করে রাফিন সবাইকে বলে, আচ্ছা আমি কি একবার আরাফের সাথে কথা বলতে পারি আলাদা? আলাদা কেন? সবার সামনে বলো। খুবই জরুরি কথা, প্লিজ। আচ্ছা আরাফকে নিয়ে ওর রুমে যাও। আরাফকে নিয়ে রাফিন রুমে আসে। 5 তলা বাড়ির উপর তলাতে আরাফ থাকে। কোনার একটি রুম ওর। বাম হাত পুরো বুক নিয়ে ব্যান্ডেজ করা। আরাফদের বাড়ির পেছনে একটি বড় সুইমিং পুল। ওর রুমের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি। সেই ব্যালকনিতে টেবিল সহ চেয়ার পাতা। আরাফ সেই চেয়ারে বসে, রাফিনও যে সেখানে বসে। ব্যালকনি থেকে সুইমিং পুলের নীলচে পানি স্পষ্ট দেখা যায়। রাফিন সেদিকে তাকালো, তারপর বলল, কেমন আছো এখন? আরাফ কোনো কথা বলে না, কেবল একটু মুচকি হাসে। রাফিন ওর হাসির কারণ কিছুটা হলেও বুঝতে পারে, তবুও হাসির কারণ জানতে না চেয়ে বলে, কেমন আছো সেটা আগে বলো। অনেক রাগ জমে আছে আপাতত। যারা তোমাকে মেরেছে? 2 কাপ কফি নিয়ে হাজির বাড়ির কাজের মেয়েটা। কখন কফি অর্ডার করা হলো রাফিন জানে না, আসলে বড়লোকের ব্যাপার বলে কথা। আরাফ বলে, কফি খান স্যার? সবটাই বলো, কাল রাতে কি হয়েছে? আরাফ চমকে ওঠে। আরাফ ভয় পাচ্ছিল এই প্রশ্নটারই, কারণ আরাফ জানে না কি উত্তর দেবে। সে কি বলবে কাল রাতে তার সাথে কি হয়েছিল। আর যদি বলেও দেয় তাহলেও বিপদ আছে, আর বিপদটা যে প্রথমেই অর্ক করবে ওদের উপর সেটা আরাফ ভালো করেই জানে। রাফিন আবারও প্রশ্ন করলো, কি হলো বলো, কাল রাতে কি হয়েছিল? ধোঁয়াটা গরম কফিতে চুমুক দিয়ে নিল আরাফ কয়েকবার। চোখ দুটো নীলচে সুইমিং পুলের দিকে এখনো আছে। আরাফকে রাফিনের দেওয়া প্রশ্নটা শুনে আরাফের যেন কথা বন্ধ হয়ে যায়। আরাফ প্রসঙ্গ বদলাতেই যাবে, তখনই রাফিন বলে ওঠে, আমি কিন্তু জানি তোমাকে কারা মারছে। প্রশ্নটা শুনে আরাফ অবাক হয়। রাফিন যদি জানে তাহলে সে আমার সাথে কেন? ওরাই বা কেন এসে ধরছে না? আমার সামনেই তো আমার লোকের কি নির্মমভাবে হত্যা করলো। আবার আমরা নিজেই সেই লাশগুলো আর প্রমাণগুলো সরিয়ে নিয়ে এসি, তাহলে কেন সে ওদেরকে ধরছে না? আরাফ মনে মনে কথাগুলো বলে রাফিনের দিকে তাকায়। রাফিনের দিকে তাকিয়ে অকারণেই হেসে দেয়। রাফিন বলে, তোমাকে আর তোমার লোকদের ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের লোকেরাই মেরেছে, তাই না? আরাফের হাত থেকে কফির মগ পড়ে যায়। আরাফ ভয়াতুর দৃষ্টিতে তাকায় রাফিনের দিকে। রাফিন নির্মল দৃষ্টিতেই তাকিয়ে আছে আরাফের দিকে, যেন রাফিনের কাছে ডেঞ্জার বয়ের গ্যাংটা খুবই সাধারণ কিছু। রাফিনের এমন দৃষ্টিতে আরাফ বেশ বড় রকমেরই অবাক হয়। যত ভয় আরাফের বুকে আর চোখে মুখে এসে প্রজ্বলিত হতে থাকে, সেই প্রশ্নটাই আবারও আরাফের মনে এসে বলতে থাকে, কেন তাহলে ওদেরকে ধরছে না? সবটাই যখন সে জানে। আরাফ আর চুপ থাকে না, গড়গড় করে মনের মধ্যে থাকা প্রতিনিয়ত বিড়বিড় করে বলা কথা যুগল বলেই ফেলল, জানেন এখন তাহলে ধরছেন না কেন? ওরাই তো আমার সামনে আমার লোকের খুন করেছে। তাহলে ধরুন না, আর ওদেরকে জিজ্ঞাসা করুন, তাহলে ওরা বাকিটা বলে দিবে। কিন্তু ওরা কারা? আমি তো ডেঞ্জার বয়েজের গ্যাংয়ের কোনো লোকদেরকেই তো চিনি না। মানে? তুমি কি ওদের মুখ দেখেছিলে? রাফিনের প্রশ্নটা শুনে আরাফ চুপসে যায়। হাজারো কথা মনের মধ্যে এসে চিল পাখির মতো উড়ে বেড়ালেও মুখ নামক পরিশ্রিত বস্তু দিয়ে সেই কথা দিত সহস্রব্দ বের হচ্ছে না। দেখেছিলাম তো ওদের মুখ। শান্ত শিষ্ট 2 জন পুরুষ ছেলে, কিন্তু তারা চরিত্রে ভয়ঙ্কর। মনে মনে কথাগুলোর বহুবার বললেও মুখ দিয়ে তা বের করার সাহস নেই। তাই আরাফ বলল, না, দেখিনি। ওরা মুখ ঢেকেই ছিল, লম্বা কাপড়ে মুখ ঢাকা ছিল ওদের, তাই দেখতে পাইনি। কিছু বোঝার আগেই শার্ট করে কয়েকটা গুলি চলে, আর গুলি এসে লাগে আমার সাথে থাকা আমার লোকদের। তোমাদের সাথে আরও কি কেউ ছিল? আচ্ছা, অর্ক ভাইয়ের কথা বলে দেব? না, বলা যাবে না।
অর্ক একটা গ্যাং চালালেও অর্ককেই তো লিড দেয় নিলয় দা রাফিয়ান কিং। যদি অর্ক ভাইয়ার কথা বলি তাহলে জেন্ডার বয়েস গ্যাং অবধি সহজেই পুলিশ পৌঁছে যাবে, আর যখনই যাবে তখন তারা আমাকে মেরে ফেলবে। না না, বলবো না কিছু। কি হলো আরাপ, বিড়বিড় করে কি বলছো? বলো, কেউ কি ছিল? আর না স্যার, আর কেউ ছিল না। আমরা 5 জন ছিলাম, 2 জন নিলয় আর রিশাদ, আর আমরা 3 জন। ওকে, কোথায় হয়েছে খুনগুলো সেটা তো আমাদেরকে বলো। এই যে ডান পাশে যে পুরনো গোডাউন দেখছেন ওইখানে। ওকে আরাপ, রেস্ট নাও, তদন্তের জন্য তোমাকে আবার হয়তো জ্বালাতে পারি। নিলয়, বাসায় যাবি? অনুর কথা শুনে নেহা চমকে ওঠে, কি বলবে ও বুঝতে পারছে না। সরাসরি যদি আমি বলি চলো যাব, তাহলে অনু এখন থেকেই খাপানো শুরু করবে। আবার যেতেও তো মন চাচ্ছে, তাহলে কি করব? নেহা একাই কথাগুলো বলে চলেছে আস্তে আস্তে। অনু আবারও নেহাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো বল, যাবি? বাড়িতে বলছি না বিকেলে এক ফ্রেন্ডের বাসায় যাব, তুই যাবি আমার সাথে? তাই আম্মু কিছু বলেনি। এখন তুই না গেলে কিন্তু আমার যা হবে না। রিশাদ যেতে বলেছে, চল না আপু। তুই বলছিস বলে যাচ্ছি, না হলে আমি কখনোই যেতাম না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কিছু সময় পর ওরা গোছগাছ করে বেরিয়ে পড়লো নিলয়দের বাসার উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে নিলয়দের বাড়ি যেতে বড় একটি বাড়ি ক্রস করতে হয়, আর নেহা এবং অনু দুজনেই জানে সেই বড় বাড়িটা কাদের। সেই বিশাল বড় বাড়িটা এই শহরের সবচাইতে নামকরা শিল্পপতি মিস্টার আদনান সাহেবের বাড়ি। প্রায়শই নেহা বাড়ির সামনে এসে বিশাল বাড়ির দিকে তাকিয়ে থাকতো। আজও তার ব্যতিক্রম নয়। ক্রস করার সময় নেহা ওই বাড়ির দিকে তাকিয়ে আছে। তখনই সে দেখতে পায় নিলয় আর রিশাদ বাড়ি থেকে বাইক চালিয়ে বের হচ্ছে। নেহা অনুকে ডাক দিয়ে বলে, ওই দেখ, তোর রিশাদ বাইক চালাচ্ছে। তুই না বলেছিলি রিশাদ গ্রাম থেকে এসেছে, খুব সাধারণ একটা ছেলে, তাহলে দামি বাইকটা কার? অনু সেদিকে তাকায় এবং তাকিয়ে অবাক হয়। রিশাদ বাইকের সামনে বসে আছে আর নিলয় পেছনে বসে সিগারেট খাচ্ছে। বাড়ির দারোয়ানের সাথে কি যেন কথা বলছে ওরা। অনু পকেট থেকে ফোন বের করে রিশাদকে কল দেয়। এই কোথায় তুমি? এই তো বাড়িতে। তোমরা কি আসছো? সত্যি তো বাড়িতে তুমি? তা আবার কোথায় থাকবো? আচ্ছা আসো তাড়াতাড়ি। রিশাদ ফোন কেটে দেয়। অনু আর নেহা একে অন্যের মুখের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে নিলয়দের বাড়ির দিকে। এদিকে রিশাদ নিলয়কে বলে, ওই নিলয়, যেতে হবে আমাদের, এখন চল। রিশাদ জোরে বাইক চালাতে থাকে। কিছু সময় পর নেহাদের গাড়িটা ক্রস করে রিশাদ বাইক চালিয়ে অনেক স্পিডে চলে যায়। পেছনে নিলয় বসে আছে। আজকে নিলয়কে দেখে নেহা বেশ খানিকটা অবাক হয়। কোথায় যেন সেই দিনের মুজিবকে মারার ওই আগন্তুকদের মতোই লাগছে। রাফিন আর দুজনেই পুলিশ গোডাউনের ভেতরে প্রবেশ করে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোডাউন। রাফিন সহ আরও 2 জন পুলিশ আরাফদের গোডাউনের ভেতর প্রবেশ করে। কেমন যেন একটা অন্যরকম গন্ধ নাকে আসতে থাকে রাফিনের। গন্ধটা সে চেনে, এই গন্ধটা ব্লিচিং পাউডারের। আর গোডাউনের ভেতরটা অনেক পরিষ্কার। রাফিন যতদূর জানে গোডাউনটা অনেকদিন যাবৎ পরিত্যক্ত ছিল, তাহলে এখানে এত পরিষ্কার থাকার কথা না। আবার ব্লিচিং পাউডার দেয়া, তার মানে এখানে কোনো না কোনো ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের খুঁজে পাওয়া সূত্র নিশ্চয়ই ছিল। কিন্তু এভাবে সব পরিষ্কার করা কেন? কোনো রহস্য তো আছে। রাফিন কথাগুলো মনে মনে বলে গোডাউনের কয়েকবার পায়চারি করে ঘুরে নিল। হঠাৎ ওর চোখে আটকে যায় গোডাউনের শাটারে তালা ঝোলানো জায়গাতে তালা ঝোলানোর আংটা পুড়ে ভেঙে আছে। রাফিন কনস্টেবলকে ইশারা করে শাটারটা কিছুটা নিচে নামাতে, শাটার যখন নিচে নামানো হয় তখনই রাফিনের নাকে কেমন একটা বিদঘুটে গন্ধ চলে আসে। আর সে গন্ধটা স্পষ্ট রাফিনের চেনা বুলেটের গন্ধ। আর তাছাড়া ওর আশেপাশে এখনও গান পাউডার পড়ে আছে। রাফিন হাতে হাত কভার পরে সেগুলো সংগ্রহ করে। রাফিন আন্দাজ করেই ফেলেছে প্রমাণ লোপাটের জন্য এমন হুট করে সবকিছু পরিষ্কার করা হয়েছে। তবে তাড়াহুড়োতে এইখানেই
প্রমাণ মুছতে সে ভুলে করেছে। স্পষ্ট হয়তো এই শাটারেই ওই গ্যাংয়ের লোকদের হাতের ছাপ থাকবে, আর যদি না থাকে তাহলে বদ্ধ গোডাউনে তারা এলো কি করে? অবশ্য এটা খোলা বা লাগানোর জন্য হাত ব্যবহার করা হয়েছে। রাফিন থমকে দাঁড়িয়ে শাটারের দিকে তাকিয়ে কথাগুলো বলে চলেছে বিড়বিড় করে। তারপর স্বাভাবিক হয়ে সে সেই স্থান ত্যাগ করে। বেশ কিছুক্ষণ সময় হলো নিলয়দের বাড়ির দরজায় কলিং বেল বেজে চলেছে। রিসাত প্রায় দৌড়ে এসে দরজা খুলে দেয়। দরজার সামনেই দাঁড়িয়ে আছে নেহা আর অনু। রিসাত ওদের দুজনকে দেখে হাসি দেয়, কিন্তু ওদের দুজনের মুখটা বেশ গম্ভীর। রিসাত অনুর হাত ধরে ভিতরে প্রবেশ করায়। খুব পরিপাটি একটি বাড়ি ও রুমের মধ্যে সবকিছুই বেশ দামি, যেগুলো নেহা ও অনুদের বাড়িতেও নেই। নেহার চোখ চলে যায় ব্যালকনির চেয়ারে বসে কেউ বই পড়ছে। নেহা সেদিকে এগিয়ে যায়, দেখে নিলয় বই হাতে বসে আছে, চোখে কালো চশমা, মায়াবী দুটি চোখ ও অনুশ্রী। নেহাকে দেখে নিলয় বলে, কেমন আছো নেহা? তুমি আসবে ভাবতেই পারিনি, বসো। নেহার মুখটা গম্ভীর হয়ে আছে। নিলয় একবার তা খেয়াল করে কিছু না বোঝার ভান করে নেহাকে আপ্যায়নের উদ্যত হলো। নেহা তখনই প্রশ্ন করে, তোমার সাথে আদনান সাহেবের কি সম্পর্ক? মানে? নিলয় অবাক হয়ে প্রশ্ন করে। নিলয় বুঝতেই পারে না নেহা কেন তাকে হুট করে এমন প্রশ্ন করবে। নিলয় মুচকি হেসে নেহার দিকে তাকিয়ে বলে, সেদিন উনি আমাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল বলে এমন প্রশ্ন করছো? আরে ওনার আর আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি। ওনার মায়ের সাথে আমার মায়ের অনেক সখ্যতা, আর ওনার দৌলতে এখানে আসা আর এই বাড়িতে থাকা, না হলে কোথায় পাবো এত কিছু, তাই আর কি। নিলয় কথাগুলো বলেই রুমে চলে আসে। অনু ঠিক এই প্রশ্নটি রিসাতকে করে। রিসাত নিলয়ের মতোই উত্তর দেয়। নিলয় ওদের সবাইকে বলে, তোমরা গল্প করো, আমি চা করে আনি। নিলয় চলে যায় চা বানাতে। কিছু সময় পরেই নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিলয় মুচকি হেসে কিছু একটা বলতে যাবে, তখনই নেহা বলে, সব ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে ওই দামি বাইক কোথা থেকে আসলো? আবার বাইকের পেছনে বসে সিগারেটও খাও। আদনান সাহেবের বাড়ির ভেতর থেকে বাইক চালিয়ে চলে আসো, রহস্যটা কি? নিলয় বোকার মতো তাকায় নেহার দিকে। নিলয় জোরেই কেসে ওঠে। শুনতে পায় রিসাতও জোরে কাশছে। তখনই শুনতে পায় কলিং বেল বাজার আওয়াজ। রিসাত দরজা খুলতে অগ্রসর হয়। নিলয় চলে আসে। রিসাত দরজা খুলতেই দেখে রাফিন দাঁড়িয়ে আছে। রিসাতের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বলে, কেমন আছো তোমরা? আরে এখানে অনু আর নেহাও আছে দেখছি। যাক, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাফিন কথাগুলো বলেই ভিতরে প্রবেশ করে। নিলয় নেহার থেকে যেন হাঁপ ছেড়ে বাঁচে। রাফিন কিছু বলতে যাবে, তখনই আবার কলিং বেল বেজে ওঠে। রিসাত আবার দরজা খুলতে যায়। রাফিন তখনও প্রায় দরজার কাছে দাঁড়িয়ে। রিসাত দরজা খুলতে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে, কারণ বাড়ির নিচে চায়ের দোকানের রাজিম চাচা এসে দাঁড়িয়ে আছে, আর হাতে ছোট্ট একটি শপিং ব্যাগ ও দুটো কালো গোলাপ। রিসাতের অবাক হওয়ার কারণ এই কালো গোলাপ। রিসাত কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই রাজিম চাচা বলল, বাবা, কালো জামা পইরা দুইজন লোক আইলো, আমার হাতে এই যে 500 টাকা নোট গুজে দিয়ে কইলো সরাসরি নিলয়ের কাছে যেন এইগুলো দেই। তারপর তারা গাড়িতে কইরা চইলা গেল। এইগুলো তোমাদের জিনিস নাও বাবা। কারা সেই লোক? আমি তো চিনি না বাবা। তুই যাওয়ার আগে কইলো নতুন কি যেন নাম বুইলা গেছি, নতুন নতুন ড্যান বয় না কি যেন কইলো, বলে গেছি। ওকে, বুঝতে পারছি, আপনি যান চাচা। রিসাত সেগুলো হাতে নেয়। রিসাতের কথা মতো রাজিম চাচা চলে যায়। রিসাত এগুলো নিয়ে ভেতরে প্রবেশ করতেই সবাই সেদিকে তাকিয়ে আছে। রিসাত কিছু বলতে যাবে, তার আগে রাফিন বলে, নতুন ডেঞ্জারাস বয়েজ মানে? রিসাত নিলয়ের দিকে তাকায়। নিলয় শান্ত চোখে রিসাতের দিকে তাকিয়ে মুচকি হেসে রাফিনকে উদ্দেশ্য করে বলে, এটা নিশ্চয়ই ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের কেউ পাঠিয়েছে। ওরা তো আমাদের বাঁচিয়েছে তাই। তা ঠিক আছে, কিন্তু কালো গোলাপ কেন দিয়েছে? কই দেখি কি জিনিস।
রাফিন কালো গোলাপ দুটো হাতে নিল, কিছুক্ষণ গম্ভীর চাহনি দিয়ে তাকিয়ে থেকে শপিং ব্যাগটি হাতে নেয়, তারপর নেড়ে চেড়ে দেখে, ভেতরে হাত দিয়ে কিছু একটা বের করে। সবাই রাফিনের দিকে তাকিয়ে আছে। সবাই দেখে রাফিনের হাতে একটি ছোট্ট খাম, আর সেই খামটি রাফিন ছিঁড়তে বেরিয়ে আসে অনেকগুলো ছবি। রাফিন ছবিগুলোর প্রথমটাই দেখে 8 জন লোক দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে পিস্তল, আর 8 জনের মুখ লম্বা টুপিতে ঢাকা। সবাই হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, আর প্রথম যে দাঁড়িয়ে আছে তার মাথায় ছোট্ট করে লেখা এন, তারপর পাশেরটা আর, তারপরেরগুলো হলো OMSRAS। রাফিন পরের ছবিটা উল্টায়, দেখে আবারও সেই 8 জন লোক, তবে এবার প্রত্যেকের গায়ে সাদা লম্বা টুপিওয়ালা পোশাক পরা, কারো মুখে কোনোভাবেই দেখা যাচ্ছে না, আর সেই সাদা জামাতে রক্ত লেগে আছে। এভাবে অনেকগুলো ছবি রাফিন উল্টাতে থাকে। শেষের দুটো ছবি আগের ছবি দেখে রাফিন অনেকক্ষণ বোবার মতো তাকিয়ে থাকে সেদিকে, কারণ শেষের দুটো ছবি ওই আগের ছবিই ছিল রাফিনের অনেক পরিচিত, যা রাফিন কখনোই ভুলতে পারবে না। ছবিটাতে কেউ একজন বসে আছে, আর তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। যে বসে আছে তার সামনে 2 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতেও পিস্তল। যে বসে আছে তার দিকে পিস্তল তাক করে সেই 2 জন দাঁড়িয়ে আছে। ছবিটাতে অনেক বেশি লাইটিং করার সত্ত্বেও যে বসে আছে তার চোখে মুখে ভয়ের আর কৌতূহলের ছাপ স্পষ্ট, তার রাফিন ছবি দেখে বুঝতে পারছে। আর তখনই রাফিনের গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, কারণ এই ছবিতে যে বসে আছে সে হলো রাফিন নিজেই। নিজেকে সে এভাবে দেখবে কখনোই তা ভাবতে পারেনি। রাফিন পরের ছবিটা দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মেয়েটা যে রাফিন চেনে তাতে কোনো সন্দেহ নেই, কারণ মেয়েটা হলো নেহা, আর তার সামনে মুজিবের কপাল ভেদ করা লাশটি যেন কাত হয়ে পিচ ঝালা রাস্তায় পড়েছে। আর কিছু দূরে দাঁড়িয়ে আছে কালো টুপি পরা সে লোক। পেছনে একটা বাইকটা বেশ দামি, তবে কেমন যেন রাফিনের বাইকটা একটু চেনা চেনা মনে হলো। তবে লম্বা টুপিওয়ালা লোকটার পরিচিত ডেঞ্জারাস বয়ের গ্যাংয়ের কেউ একজন। তারপর শেষের ছবিটা রাফিন দেখে, আর দেখে অবাক হয়, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা আছে সেটা রাফিনের খুব ভালো করেই পরিচিত। ছবির পেছনের জায়গাটা হলো আরাফতের বাড়ির পরিত্যক্ত গোডাউন, আর যে গোডাউনকে ছবিতে দেখা যাচ্ছে তারা পেছনে ঘুরে আছে, আর গোডাউনের দরজার তালা গুলি করে যেন ভাঙছে। দুজনের মুখ দেখা যাচ্ছে না। রাফিন আরও কিছু সময় ধরে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলল, কয়েকটা প্রশ্ন আমার মাথায় আসছে। তুমি ছবিগুলো দেখার আগেই সেই প্রশ্নগুলো করতে যাই, কেন এই ছবিগুলো তোমাদের কাছেই আসলো? ছবির সাথে তোমাদের কি কোনো সম্পর্ক আছে? নিলয় চুপ হয়ে যায়। শান্ত মস্তিষ্কে মানুষটা যেন কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। অনেক ঝামেলা পেরিয়ে নিলয় আজ এই অবস্থানে এসেছে। সামান্য এই পুলিশ অফিসারের কাছে নিজেকে সে এভাবে প্রজ্বলিত করতে পারবে না, কখনোই না। নিলয় ছবিগুলো হাতে নেয়, একে একে ছবিগুলো সব দেখতে থাকে। ছবির সাথে থাকা অক্ষরগুলোর রহস্যও নিলয় জানে। ছবিগুলো দেখে কিছু বলতে যাবে তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় পকেট থেকে ফোন বের করতেই দেখে আননোন নাম্বার। রিসিভ হতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে ওঠে, নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি মিস্টার রকস্টার। নিলয় থমকে যায়। কথা যেন তার মুখ দিয়ে বের হতে চাইছে না। সবকিছু যেন কেমন অপ্রত্যাশিত লাগছে তার। চারপাশটা যেন অকারণেই কেমন বিষাদ লাগছে, কারণ কণ্ঠটার সাথে নিলয়ের বেশ সখ্যতা ছিল। খুব ভালো করেই জানে ও। নিলয় একটু হেসে বলে, সরি, কে বলছো? নিলয়, মিস্টার রকস্টার কখনো কাউকে ভুলি না, আর আমাকে তো সে ভুলতেই পারবে না। তবুও তোমাকে বলছি, আমি সেই না। থাক, বলবো না। তুমি খুঁজবে কে আমি। নিলয় কিছু বলতে যেও পারে না। কেমন যেন সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তার। কণ্ঠটা খুব পরিচিত নিলয়ের, কিন্তু কেন আবার ফিরে আসবে সে? কেনই সে এমন করেছে? নিলয় তো তার কাছে দায়বদ্ধ নয়, তবে কি চায় সে? নিলয় কিছু বলতে পারে তার আগেই ওপাশ থেকে বলে, বলেছিলাম না তোমাকে, আমি তোমার থেকেও বড় একজনকে রকস্টার হিসেবে তোমার সামনেই নিয়ে আসব। আমি তাকে পেয়ে গিয়েছি।
তুমি জানলে অবাক হবে, সে কে? তোমার খুব খুব কাছের আর পরিচিত মানুষ। যখন সে তোমার সামনে আসবে তুমি তাকে দেখে হা হয়ে যাবে। কিন্তু সে কে তোমাকে তো বলবো না, তুমি নিজেই খুঁজে নাও। তবে এইটা শিওর, তোমার মতো শান্ত ও শিষ্ট রকস্টারের চিন্তার দিন শুরু। ফোন কেটে দেয় ওপাশ থেকে। নিলয় সবার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা পকেটে রাখে। রিশাদ উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলল, কিরে, কার ফোন ছিল? গ্রাম থেকে ফোন এসেছিল? হুম হুম নিলয় বুঝে গিয়েছে ছবিগুলো কে পাঠিয়েছে, তবে জানে না নিলয় কোথায় আছে আর কেনই বা সে ছবি পাঠিয়েছে। আর নিলয় ভালো করেই জানে নীলা যা বলে তা করেও দেখায়। আচ্ছা নিলয়, ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি। লাস্টের এই ছবিটা সাফিন আর সোহাগের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। থেকো তোমরা। কেমন আছিস? অর্কের এমন প্রশ্ন শুনে আরাফ কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্কের দিকে। অর্কের পেছনে অর্কের গ্যাংয়ের লোক দাঁড়িয়ে আছে। অবশ্য অর্কের পেছনে গ্যাং থাকলেও অর্ককে লিড দেয় নিলয়। এমন অনেকগুলো অর্ক আছে যা প্রতিটা শহরে নিলয়ের জন্য কাজ করে। হা হা হা, ভাইয়া তোমরা মেরে আবার জিজ্ঞাসা করছো কেমন আছে? আমরা মারছি। তোমাদের গ্যাংয়ের লোক মারা মানে তুমিও মারছো আমাকে? বাদ দেও সব, কেমন আছিস বল। আরাফ কোনো কথা বলে না, নির্বাক হয়ে তাকিয়ে আছে নীলচে পানি ঘেরা স্বচ্ছ সুইমিং পুলে। আরাফ বসা থেকে উঠে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে অর্কের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আচ্ছা ভাইয়া, নিলয়কে মারতে কত টাকা বাজি ধরা যাবে? আরাফের মুখে এমন কথা শুনে অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আরাফ যদি আহত অবস্থায় না থাকতো তবে অর্ক এতক্ষণে আরাফকে কয়েকটা চর কষে দিত। কিন্তু অর্ক এখন কিছুই বলল না, মাথা ঠান্ডা রেখে বলল, দেখ ভাই, যা হয়েছে ভুলে যা। ভুলে যাব আমি? কখনোই না ভাইয়া। এই আরাবকে তো ছোট থেকে জানো কেমন ছিল। আই ক্যান নট ফরগেট ইট। এই আরাব নিলয়কে মারবেই। তোমাকে একটা অফার করছি, তুমি ওকে মারতে কি চাও? টাকা কত টাকা চাও? আরাপ শুধু সীমা পার হয়ে যাচ্ছে, তুই মাথা ঠান্ডা কর, ভুলে যা প্লিজ। আরাফ আবারও চুপ হয়ে যায়। সমাপ্তময় সিগারেটে কয়েক টান দিয়ে সিগারেটে অ্যাশে সিগারেটের পেছনটা রেখে দিয়ে বলল, তুমি কি হতে চাও? পুরো দেশের রকস্টার? তোমাকে আমি রকস্টার বানাবো, ভয় নেই তোমার। নিলয়কে তোমার মারতে হবে না, ওকে আমিই মারবো, আর তোমাকে বানাবো রকস্টার। অর্ক আরাফের গালে কয়েকটা চড় দেয়। তারপর কোমর থেকে পিস্তল বের করে আরাফের দিকে তাক করতে যাবে, তখনই আরাফ জোরে হেসে ওঠে। আরাফের এমন বিদঘুটে হাসি শুনে অর্ক বেশ খানিকটা বিচলিত হয়। অর্কের দিকে পিস্তল ধরতে আরাফ হাসতে হাসতে বলে, নো ভাইয়া নো, তুমি রকস্টারের লোক হতে পারো, কিন্তু আমার কাছে নিলয় বা তুমি এমনকি ডেঞ্জারাস বয়েস গ্যাং কিছুই না। পিছনে তাকাও। অর্ক পেছনে তাকায়। ওর সাথে থাকা লোকজন, এমনকি অর্কের ডান ও বাম হাতও, সজীব এবং মুকুল অর্কের মাথার সোজা পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। অর্ক হাবার মতো তাকিয়ে থাকে তাদের দিকে। কি বলবে সে খুঁজে পাচ্ছে না, কিছু বলার মতো কথাও তার মাথায় আসছে না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ হাসতে থাকে, আবার উচ্চ স্বরে হাসে, হাসতে হাসতে বলে, পিস্তল নিচে নামিয়ে রাখো। এরকম ডাবা খেলার ছোট্ট বড়িকে খেয়ে কি হবে? খেতে হবে তো রাজা মন্ত্রীকে। আরাফ আবারও চুপ হয়ে যায়। ছোট ছোট ধাপ ফেলে ফ্রিজ থেকে কয়েকটা দামি বিয়ারের বোতল বের করে আনে আরাফ। শান্ত ভঙ্গিতে একটা বোতল অর্কের দিকে এগিয়ে দেয়। অর্ক প্রথমে না দিতে চাইলেও আরাফ ঝাড়ি দিয়ে উঠায় তা হাতে নেয়। তারপর একে একে অর্কের পেছনে থাকা ছেলেগুলোকে বিয়ারের বোতল দেয়। সোজা এসে আগের জায়গাতে আরাফ বসে। বিয়ারের বোতলে ছিপে খুলে কয়েক ঢোক গিলে মুচকি হাসতে থাকে। অর্ক আরাফের এমন আচরণে আগে কখনো দেখেনি। একদম ডেঞ্জারাস বয় গ্যাংয়ের লিডার নীলার মতোই আচরণ, শান্তশিষ্ট, মুখে অসাধারণ এক মুচকি হাসি, এমন একটা ভাব যেন কিছুই হয়নি, যা হবে তা গোপনে। কিন্তু কেন সে এমন করছে? আরাফ বলে, ঘরে বসেই তোমার লোকদের কিনে নিলাম ভাইয়া। খুব সিম্পল বিষয়, একটা করে মেয়ে আর বাড়তি কিছু টাকা ওদের জন্য যথেষ্ট। তোমার লোকদের নিজের দলে নিতে আমার মাত্র সময় লেগেছে 3 ঘন্টা, তুমি মোটেও জানতে পারোনি। আর নিলয়কে মারতে সময় লাগবে 1 ঘন্টা, সেও জানতে পারবে না। দেখ আরাপ, নিলয় কোনো ছোটোখাটো রকস্টার না, সে
সাবধানে কোনো পাতি মাছ ধরো না। তোর 1 ঘন্টা সময় লাগলেও তোকে মারতে 5 মিনিট লাগবে না রে। তুই ওকে চিনিস না, শুধু শুধু ওনার সাথে শত্রুতা করে নিজের প্রাণ এবং পরিবারের সবার উপরে বড় হাওয়া টেনে আনিস না। ওর আছে ওর মতো, শান্তিতে থাকতে দে। ভাই, আমি শান্তিতে নেই, আমি শান্তিতে থাকতে চাই। সে কোনো রকস্টার, আমি বা তুমি কেন নয়? এর শেষ আমি দেখেই ছাড়বো। কেউ তো আছে আমার মতো যে নিলয়ের শেষটাই দেখতে চাই। তোর দিকে কিন্তু আর চোখে তাকাচ্ছে, এই দেখ দেখ। অনুর এমন কথা শুনে নেহা লজ্জা পায়। অনু বারবার নেহার কানের কাছে মুখ নিয়ে নিলয়ের ব্যাপারে বলে চলেছে, আর নেহা বারবার অনুর থেকে কথা শুনে লজ্জাতে লাল হচ্ছে। অনু মার খাবি কিন্তু, আমরা এখনো ওদের বাসাতেই আছি। বেশি পাকনামো করিস না, মার খাবি কিন্তু। আপু, ভালো লাগছে না। প্রপোজ তুমি করবা নাকি ও করবে? তোমাদের যা লক্ষণ তাতে করে মনে হয় প্রেম হবে তো প্রপোজ হবে না। অনু চুপ কর ভাই, সে তো প্রপোজ করছে না, তাহলে আমি কি করব? তুমি করো। একটা মেয়ে হয়ে তাকে বলবো ভালোবাসি? কি সাংঘাতিক ব্যাপার, ধর। আচ্ছা দাঁড়াও। নিলয়ের দিকে অনু তাকিয়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয়। নেহা অনুর হাত চেপে ধরে আছে, কারণ অনু কিছু বলা শুরু করলে তা থামার নাম নেবে না। যদি বেশি কিছু বলে ফেলে তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। অনু বলে, নিলয় ভাইয়া, আপনি কি কাউকে ভালোবাসেন? মানে? মানে কি বলো অনু? আরে মানে কিছু নেই। কাউকে ভালোবাসেন কিনা বলেন। যদি অন্য কেউ হয় তবে কিন্তু মেরে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আর যদি সে হয় তবে তো কোনো কথাই নেই। এ অনু, অন্য কেউ? সে কেউ মানেটা কি একটু বুঝিয়ে বলবা? এই তুমি চুপ করো তো। এভাবে আরও বেশ কিছু সময় চারজনের গল্প, হাসি, মজা চলতে থাকে। আর ওদিকে ঈর্ষাদিত মনের বিশাল পরিশ্রাবণ তৈরি করে একজন ব্যক্তি খুঁজে চলেছে সমাপ্তময় এক রচনা, যেখানে থাকবে একটাই রকস্টার গন্ধ ও প্রত্যয়ে। কাঁধে কালো রঙের ব্যাগ ঝুলিয়ে হাবাগোবা চেহারায়, চুলগুলো কেমন উষ্ণ শুষ্ক, পুরনো একজোড়া নীলচে রঙের লোফার জুতো পরা, প্যান্টের সামনে বাম পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করছে একজন নতুন ছেলে। আশরাফুল নামের এই নতুন ছেলেটি আজই প্রথম এসেছে ঢাকা ভার্সিটিতে। গুটি গুটি পায়ে ভার্সিটিতে প্রবেশ করতে হঠাৎ শুনতে পেল, এই যে নিউ বয়, এইদিকে, এই যে নতুন ছেলে। আশরাফুল থমকে যায়, কারণ সে নতুন একজন। দাঁড়িয়ে যেয়ে সামনে তাকিয়ে দেখে কয়েকজন ছেলে তার দিকে হাত ইশারা করে ডাকছে। আশরাফ নামের এই ছেলেটা পাশে তাকায় হয়তো অন্য কাউকে ডাকছে এটা ভেবে, কিন্তু না, সবাই যে যার মতো করে চলছে। আশরাফের দিকে তাকিয়ে লিডার গোছের একটা ছেলে বলল, আব্বে নতুন প্যাকেট, তোকে ডাকছে, এদিকে আয়। আশরাফ বেশ জোরে হেঁটেই সেদিকে চলে যায়। 5 জন বড় বড় ভাইদের সামনে আশরাফ কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। একজন বলে ওঠে, নাম কি তোর? জি ভাই, আশরাফুল। ভাই আশরাফুল, এটা আবার কেমন নাম? তোকে কি ভাই আশরাফুল বলে ডাকবো নাকি? লিডার আরিফ আশরাফের জামার কলার ধরে হাসতে হাসতে কথাগুলো বলল। আরিফের সাথে বাকিরাও হাসতে লাগলো। কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আশরাফ। কিছু বলার নেই, কারণ আশরাফ অনেক আগে থেকেই জেনে এসেছে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে সব সময় র্যাগিং হয়, আর এখনও সেই র্যাগিংয়ের মধ্যেই পড়ে গেছে। আশরাফকে ছেড়ে দিয়ে ছেলেগুলোর মধ্যে থাকা কৌনক নামের ছেলেটা আরেকজনকে ডাক দেয়। আরিফ সেদিকে তাকে আশরাফকে বলে, ওই বেটা, এক সাইডে আয়। এই সুরজ, আমাদের ভাই আশরাফকে ধরে রাখ। আশরাফ সরে এসে সামনে তাকায়, দেখে একটি মেয়ে এইদিকে আসছে। হাব ভাব দেখে মনে হচ্ছে সেও নতুন। মেয়েটা মাথা নিচু করে আরিফদের সামনে এসে দাঁড়ায়। কৌনক মেয়েটার দিকে তাকিয়ে আরিফকে বলে, আরিফ ভাই প্লিজ মামুনিকে ছাইরা দাও, আমার তাকে ভাল লাগছে ভাই, প্লিজ মামুনিকে কেউ র্যাগিং করো না। মেরে তো দাঁত উড়িয়ে দিব শয়তান, আগে তো বলে নিয়েছি প্রেমটাও র্যাগিং হবে। তাহলে ভাই, এই ভাই আশরাফকে আর এই টুঙ্কু মামুনির একসাথে র্যাগিং করি। সেটা তো মন্দ হবে না। ওই সামনে এসে দাঁড়া। নাম কি তোর? আরিফ আশরাফকে সামনে এসে দাঁড়াতে বলে। মেয়েটির দিকে তাকিয়ে আরিফ প্রশ্নটি করে। মেয়েটা একবার তাকিয়ে আস্তে গলায় বলে, জি সাইমা। কি জি সাইমা?
এটা আবার কেমন নাম? ডিজিটাল নাম নাকি রে? থাম তো তোরা। তা মামুনি, তোমার গালটা তো বেশ সুন্দর। এই ভাই, আশরাফ যদি তোমার গালে একটা চুমু খায় তাহলে কেমন লাগবে বলো তো? ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি নতুন এসেছি ভার্সিটিতে, এমন করবেন না আমার সাথে, অনেক দূর থেকে এসেছি। শোন, বেশি কথা বলবি তো আরও খারাপ হবে। চুপচাপ যা বলছি তাই মেনে নে, না হলে ওই শালা দাঁড়িয়ে আছিস কেন, যা চুমু খা। আশরাফ সবার দিকে একবার তাকায়। সবাই উৎসুক ও আশরাফের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। আশরাফ পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। শুকনো দৃষ্টিতে মেয়েটা আশরাফের দিকে তাকিয়ে আছে। আশরাফ বলে, ভাইয়া আমিও অনেক দূর থেকে এখানে পড়তে এসেছি, প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দেন। আমরা তো আপনাদের কিছু ক্ষতি করিনি। ওই মা, বেশি বকিস কেন? ওই সাইমা হাল্লার পুত্রে ইঞ্জিনে একটা লাথি মারতো, মার বলছি। কৌনিকদা, ইঞ্জিন কি গো? যন্ত্র কৌ, বাচ্চা দেয়া যন্ত্র। মহিনের কথা শুনে আরিফ, সুরুজ আর কৌনক হো হো করে হাসতে লাগলো। আশরাফ শান্ত চোখে হাসির প্রশোধ্বনিতে তাকিয়ে আছে। আশরাফ মাথাটা নিচু করলো। আরিফ বলে, ওই ভাই আশরাফ, তুই ইমরান হাসমি চিনিস? জি। বাপরে বাপ, ভাই আমি আজও ইমরান হাসনিকে চিনলাম না, আর এই শালা এমনি চিনে ফেললো। লুইচা আছে ভাইয়ে। চুপ মাহিন, দেখেছি না আমি কথা বলছি। এই যে মেয়ে, তুমি সানি আপারে চিনো? সানি আপা কে ভাইয়া? ওরে কেউ আমারে ধরে আমার টাক কইরা দে, জনি ভাই হইয়া যাই। এই মেয়ে সানি আপারে চিনে না। আহা, তোরা থামবি। সানি আপা হলো ইমরান হাসমির বউ, আর ইমরান হাসমি কিন্তু সেই লেভেলের কিসার। তোরা এখন দুইজন ইমরান আর সানি হয়ে কিস সিন কর, এইখানে আমরা ভিডিও করব। ভাইয়া এসব কি বলছেন আপনারা? ছি। আশরাফের কথা শুনে আরিফ কষে একটা চড় মারে। আশরাফ পেরায় পড়ে যেও পড়ে না। আশরাফের গালে আঙুলের ছাপ বসে যায়। এবার কৌশন সাইমার ওড়নাতে হাত দিতেই সাইমা কৌনককে কষে একটা চড় বসিয়ে দিল। পরপর 4টে নতুন সিরিজের ইয়াহামা আর অন 5 ভার্সিটিতে প্রবেশ করলো। ভার্সিটির গেটের পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গা করা। নতুন 4টে R15 বাইক পার্কিং লটে রেখে ধীর পায়ে এগিয়ে যায় কয়েকজন ছেলে। ছেলেগুলোর কোমরে শর্ট রেঞ্জের পিস্তল রাখা। এভাবে ওপেন ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে পিস্তল নিয়ে কয়েকজন ছেলে প্রবেশ করেছে। এই দৃশ্য আজকের দিনে আগে কখনো হয়নি। বলতে গেলে এটা বেশ বিরল একটি দৃশ্য। সবাই সেদিকে তাকিয়ে আছে। সামনে যে হেঁটে যাচ্ছে তার চুলগুলো বড় রকমের স্পাইক করা। স্পাইক চুলগুলো সাদা কালার করা, 2 কোলের উপরে 2টো করে দাগ, গায়ে সাদা ঢিলেঢালা হাতা, লম্বা একটি গেঞ্জি, কালো রঙের বেশ রকমের ছেঁড়া ছেঁড়া ফ্যাশনের একটি প্যান্ট, তাও আবার পায়ের গোড়ালি থেকে কয়েকটা ছোট উন্নত মানের একজোড়া লোফার জুতা। গলাতে ঝুলছে একটি দামি বেল্ট চেইন। তবে তার কাছে কোনো পিস্তল নেই। কেবল সেই ফ্যাশনেবল ব্যক্তিকে ফলোকারী অন্য 6 জন ছেলেদের কোমরে পিস্তল রাখা। ধীর পায়ে হেঁটে যাচ্ছে তারা। ক্যাম্পাসের বকুল ফুলের গাছের তলায় আসতেই সেই ফ্যাশনেবল ছেলেটার চোখ পড়ে বেশ খানিকটা দূরে কৃষ্ণচূড়া গাছের নিচে। সেখানে কয়েকজন ছেলে একটা ছেলেও আর একটা মেয়েকে র্যাগিং করছে। বকুল তলার গোল চত্বরে দাঁড়িয়ে সেগুলো সেদিকেই তাকিয়ে আছে। তারা দেখে মেয়েটার ওড়না ধরে একটা ছেলে টান দিতেই মেয়েটা তার গালে চড় মেরে বসে। তারপর সেই ছেলেটাও মেয়েটার গালে চড় দিতে যাবে। ঠিক সেই সময় সাইমার পাশে থাকা আশরাফ ছেলেটা কৌশনের হাত ধরে ফেলে। মাথার উপরে সিলিং ফ্যানটা ঘুরছে বেশ জোরে, তবুও চেয়ারে হেলান দিয়ে থাকা রাফিনের কপাল বেয়ে ঘাম ঝরে চলেছে। চোখ বন্ধ করে ভাবছেন তিনি, কারাই ডেঞ্জারাস বয়েজ গ্যাং? আর কেনই বা সহজ সরল দুটো ছেলের কাছে ছবিগুলো পাঠাবে? নাকি মানুষের মধ্যেই ভূত আছে? না না, দুটো ছেলেকে দেখে একদমই মনে হয় না তারা মশাও মারতে পারবে। কিন্তু ছবিগুলো কেনই বা নিলয়ের নাম করে আসলো? কালো গোলাপের রহস্য কী? ছবিগুলোও বা রিসেন্টলি তোলা হয়েছে, তাহলে কে এসব করছে? কেন করছে? কি কারণ হতে পারে?
অনেকগুলো প্রশ্ন রাফিনের মাথায় ঘুরতে থাকে, আর সেই প্রশ্নের সাইড এফেক্ট কপাল বেয়ে চিন্তার ঘাম বেরিয়ে নিচে পড়ছে। সব কিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে। তখনই শুনতে পায় মেয়েলি একটা ভয়েস, আসতে পারি স্যার? দরজার দিকে তাকিয়ে দেখে নেহা আর অনু দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে রাফিন হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে মুচকি এক হাসি দিয়ে বলে, আরে আসো আসো, অনুমতি নেওয়ার কিছুই নেই, বসো এখানে। এই মহেশ। রাফিনের কথা শোনার সাথে সাথেই মহেশ নামের হাবিলদার ঝটপট রাফিনের সামনে এসে দাঁড়ায়। রাফিন 3টে চা বিস্কুট আনতে বলে তাকে, তারপর নেহাদের দিকে তাকিয়ে বলে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কিসের অসুবিধা হবে স্যার? নেহার উপরে হয়তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আমার ধারণা, তাই বলছি। মানে কি স্যার? এই নাও দেখো। রাফিন ছবিগুলো দেখাবে বলে নেহাদের থানায় আসতে বলে। নেহারাও চলে এসেছে। রাফিন একটা ছবি বাড়িয়ে দিল ওদের দিকে। নেহা তা হাতে নেয়, আর হাতে নিতেই বেশ অবাক হয়, কারণ নেহা মাটিতে পড়ে আছে, আর ছবির সামনে দিকে কেউ একজন কালো লম্বা হুডি পরে হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, আর পিস্তলের বুলেট সোজা মুজিবের লাশ মাটিতে পড়েছে। নেহার পিছনে আরাফ ছিল, কিন্তু তাদেরকে ছবিতে দেখা যাচ্ছে না। নেহা অনেকটা বিস্ময় নিয়ে ছবির দিকে তাকিয়ে আছে। রাফিন তখনই প্রশ্ন করে, এই ছবিতে তুমি কি করে এলে? তোমাকে এখানে ডাকার কারণ হলো এই ছবির ব্যাপারে জানার। তোমাকে ছবিতে দেখে অনেকগুলো প্রশ্ন মাথায় কাল থেকেই জ্বালাচ্ছে, তাই এখানে এইভাবে ছবিতে তুমি কি করে এলে? নেহা ভেবেছিল সেদিন রাতের ঘটনাটা কেবল আরাফের লোক নেহা ও সেই আগন্তুকের লোক আরাফের গাড়ির ড্রাইভার আর অনুই জানে, কিন্তু এখন রাফিন সাহেবও জেনে ফেলেছে। নেহা ভাবতেই পারেনি একদম। নেহা রাফিনের দিকে তাকিয়ে বলে, সেদিন আরাফ আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। আমাকে খারাপভাবে প্রহার করতে চেয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম হয়তো সেদিনই আমার জীবনের শেষ সময় হতে যাচ্ছে। নিজেকে তাদের নিজের হাতে মরার প্রস্তুতি নিয়েই ফেলেছিলাম, কিন্তু এই জায়গাতে এসেই সব কিছু যেন পাল্টে যায়। তাদের প্ল্যান আর আমার চিন্তা সব কিছু উল্টে যায়। চলন্ত গাড়িটা হঠাৎই ব্রেক করে এখানে তাকিয়ে দেখি সামনে এই লম্বা কালো রেইনকোটের টুপি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর হাতে পিস্তল। আমার পাশে মুজিব ছিল। সে নামতেই ধুম করে একটা গুলির শব্দ হয়, আর মুজিবের লাশ দেখা পায়, কিন্তু ছবিটা এডিট করে দিয়েছে। আমরা তখনও গাড়িতে ছিলাম যখন মুজিবকে গুলি করা হয়। তারপর ওর লাশ দেখে আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের বাড়িতেই দেখি। রাফিন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। এখন সে কি বলবে ভাবছে, তবে নেহা কথাগুলো বলেই যেন হাঁপাচ্ছে। ততক্ষণে চা বিস্কুটও এসে ঠান্ডা কোকও চলে এসেছে। নেহা এক চুমুকে গ্লাসের ঢালা ঠান্ডা কোক খেয়ে নিল। রাফিনের দিকে তাকিয়ে দেখে সে ভাবাতুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রাফিন এতক্ষণে ক্লিয়ার হলো যে কেন নেহা এই ছবিতে এসেছে। রাফিন ভেবেছিল সে আগন্তুককে চেনে, কিন্তু না, বিষয়টা অন্যদিকে ঘুরে গেছে। এখন রাফিনের মাথায় একটাই প্রশ্ন, এই টুপিওয়ালা লোকটা নেহা বিপদে পড়তে যাচ্ছে তা কিভাবে জানলো? তবে কি লোকটা নেহাকে চেনে, নাকি নেহা তাকে চেনে? প্রশ্নগুলো নিয়ে আরও বেশি ভাবতে হবে। এর জন্য নিলয়দেরকেও কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু নিলয়রা কোথায়? ওদেরকেও তো থানাতে আসতে বলেছি। আশরাফের কৌনকের হাত ধরা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। এমনটা হবে কেউ আশা করেনি। চিকন পাতলা গোছের এই হ্যাংলা ছেলেটা কৌনকের হাত ধরবে, এতটা সাহস দেখাতে পারে, কেউ ভাবতেই পারেনি। উচ্চ পদস্থ স্থানে কর্মরত থাকা বাপের গুণধর ছেলেগুলো রোজ রোজ নতুনদের নিয়ে র্যাগিং করতে করতে একসময় তার নেশাতে পরিণত হয়ে গেছে। এখনও র্যাগিং ছাড়া তারা চলেইনি। অবশ্য তাদেরকেও র্যাগিং শিখিয়েছে আরাফ। আশরাফুল কৌনককে হাত ছেড়ে দিয়ে খুব ভদ্র আর নম্রভাবে বলে, ভাইয়া প্লিজ এমন করেন না, বিষয়টা অনেক খারাপ, প্লিজ ভাই। হারামি, তোর থেকে কি আমরা ভালো খারাপ শিখব? শোন, এই আরিফ না কখনো কারো জ্ঞান নিয়ে চলে না। চলবে চলবে, যখন মার পড়বে পিঠে তখনই খুব চলবে। কি বললি শালা?
বললাম মেয়েটাকে ছেড়ে দে আর আমাকে আমার ক্লাসের দিকে যেতে দে। তুই আমাদের ভাইকে তুই তুই করস? আমাদের ছেড়ে দে বললাম। কিন্তু আরে আশরাফের জামার কলার ধরে গালে কয়েকটা চড় দেয় আরিফ। বকুল তলায় দাঁড়িয়ে থাকা সেই ছেলেগুলোর লিডার হলো আরাফ। আজ 6 মাস পর ভার্সিটিতে এসেছে আর এতদিনে নিজেকে সুস্থ ও নতুন রূপে তৈরি করেছে। নিজস্ব একটা গ্যাংও তৈরি করেছে আর ওর গ্যাংয়ের লোক সবাই অর্কের সাথেই কাজ করত। আরাফের থেকে টাকা পেয়ে সবাই আরাফের সাথে যোগ দিয়েছে আর নিজের গ্যাং হওয়াতে ভার্সিটিতে পিস্তল নিয়ে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে। এর আগে ভার্সিটিতে বড় রকমের ঝামেলা ছাড়া এসব কেউ কখনো করেনি, কিন্তু এই আরাফ সেটা করে দেখিয়েছে। আরাফের সাথে লোকজনকে দেখে ও আরাফের ফ্যাশন দেখে সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আরিফদের অনেকখানি কাছে চলে এসেছে আরাফ। ঠিক তখনই আরাফ সহ আরিফরা দেখতে পায় কালো রঙের দুটো দামি প্রাইভেট ভার্সিটিতে প্রবেশ করছে। পুরো ভার্সিটি যেন থমথমে একটা পরিবেশ ধারণ করেছে। যে যেখানে যেভাবে ছিল সবাই দৌড়ে নিরাপদ স্থানে যে ঘটনাস্থলের দিকে তাকিয়ে আছে। সবাই প্রস্তুত দেখার জন্য কি হতে যাচ্ছে। এমন বিরল ঘটনা আগে কখনোই ঘটেনি এই ভার্সিটিতে। সব যেন থমকে গেছে। নিশ্চুপ নীরবতা যেন সব দিক ছেয়ে নিয়েছে। উৎসুক জনতা ও আরাফ গ্যাং আর আরিফ গ্যাং সবাই গাড়ি দুটোর দিকে তাকিয়ে আছে। কালো রঙের গাড়ি দুটো আরাফদের থেকে 10 হাত দূরত্বে এসে থামে। আরাফেরা একটু সাইডে হয়ে দাঁড়ায়, কারণ নতুন গ্যাং তৈরি করতে আরাফের সময় লেগেছে অনেক। তাই সহজে গ্যাংয়ের কোনো লোককে সে হারাতে চায় না। তাই ঝটপট সেখান থেকে একটু দূরে যেয়ে দাঁড়ায়। গাড়ি থেকে পরপর কয়েকটা ইয়ং ছেলে নামে। পেছনে গাড়ি থেকে নামা ছেলেগুলোর হাতে একটা করে হকি স্টিক, তবে তা কাঠের নয়, ভারী লোহার স্টিক। আরিফের লোকের হাবার মতো তাকিয়ে আছে সেদিকে। আরাফও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সামনের গাড়ি থেকে নামে 4 জন ছেলে। ছেলেগুলোর পরনে 3/4 প্যান্ট পরা, কালো গেঞ্জি, চুলগুলো বড় বড় তবে গুছিয়ে রাখা। আশরাফের মতোই চুলগুলো কারো কারো উস্কো খুস্কো। আশরাফ তাদের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ডাকে, মাসুম। এত দেরি কেন করলি? মাসুম নামটা শুনে আরাফ যেন থমকে যায়, কারণ অর্কের মুখে এই নামটা বহুবার শুনেছে আরাফ। মাসুম, সিয়াম, রাফাত এই 3 জন তো নীলয়ের সবচেয়ে কাছের লোক। তবে কি ডেঞ্জারাস বয়ের গ্যাংয়ের লোক ভার্সিটিতে? আরাফ বড় বড় করে একটা শ্বাস নেয়। চোখ দুটো ওদের দিকে তাকাতেই দেখে মাসুম আরাফের দিকে তাকিয়ে আছে। মাসুম, সিয়াম আর আরাফ বাকি ছেলেদের থেকে হকি স্টিক নিয়ে সোজা আশরাফের দিকে এগিয়ে যায়। কোনো প্রকার কথা না বলে আরিফদের বেধরম পেটাতে থাকে। মাত্র কয়েক মিনিট পরেই সবাই মাটিতে পড়ে লুটিয়ে পড়ে। ব্যথায় আর যন্ত্রণায় আরিফরা জোরে চিৎকার দিতে থাকে। ঠিক তখনই আরও একজন বাইক নিয়ে প্রবেশ করে ভার্সিটিতে। আর তার কোমরে যে পিস্তল, এটা কারো চোখে এড়ায়নি। আর সবাই যে তাকে চেনে এটা বলার বাহিরেও না, কারণ ঢাকা শহরের বাইকে বসা লোকটার বেশ নাম ডাক হবেই বা না কেন। ঢাকা শহরের সব কিছুই তো তার কন্ট্রোলে। যার নাম শুনেই পাতি মাস্তানেরাও পালায়, সে হলো অর্ক। তবে আরাফ অর্ককে এখানে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। আরাফ ভেবেছিল আজ ভার্সিটিতে রাজ করবে, কিন্তু রকেস্টার বাহিনী যে কোথা থেকে আসলো কে জানে। অর্ক এসে সবার সামনে এসে দাঁড়ায়। অর্ককে দেখে মাসুম, সিয়াম আর রাফাত থেমে যায়। অর্ক বাকি ছেলেদের ইশারা করে মাটিতে আরিফদের পড়ে থাকা থেকে তুলতে ছেলেগুলো আরিফদের যেয়ে টেনে তোলে। তারা কয়েকজন কোনো রকমে দাঁড়িয়ে অর্কের দিকে তাকায়, কারণ আরিফরা জানে অর্ক কাউকে মারতে কোনো রকমের দেরি করে না। তাই আরিফদের ভয়টা যেন আরও বেশি হয়ে গেল। অর্ক কিছুক্ষণ তাকিয়ে থেকে আশরাফ, মাসুম, সিয়াম আর রাফাতকে বলল, ভার্সিটির সব স্টুডেন্ট এখানে নিয়ে আসে। কয়েক মিনিট পরই গোল হয়ে দাঁড়ায় ভার্সিটির সব স্টুডেন্ট। ভার্সিটির সব পরিবেশ যেন আবারও থমথমে হয়ে গেছে। অর্ক সবার দিকে তাকিয়ে বলল, আজকের পর থেকে ভার্সিটির র্যাগিং বন্ধ। যদি কেউ র্যাগিং করে তবে অনেক খারাপ হয়ে যাবে। ওই চল সবাই, এদেরকে এখানেই পড়ে থাকতে দে।
অর্ক সবাইকে নিয়ে চলে আসে। ভার্সিটিতে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়তে লাগলো। কিছুটা দূরে দাঁড়িয়ে আরাফ সবকিছু ভালোভাবে লক্ষ্য করছিল। পরিবেশ নিয়ন্ত্রণে আসার পরই আরাফ আরিফদের কাছে আসে, মাটিতে পড়া থেকে তোলে। সেদিন গোডাউনে আরাফদের সাথে ঝামেলা হওয়ার 6 মাস কেটে যায়। এই কদিনে নিলয় আর রিসাত ভার্সিটিতে যায়নি, ঘরের মধ্যে বসেছিল। বারবার নিলয় নিজেকে নিয়ে ভেবেছে। নিজেকে নিয়ে ভাবার কারণ হলো নেহা। নেহা নিলয়কে ভালোবাসে, এটা নিলয় এতদিনে বুঝে নিয়েছে। তাহলে কি ভাবলি, নেহাকে ভালোবাসবি? না, ভালোবাসো না। কেন? কারণ যার অস্তিত্ব পিস্তলের বুলেট আর লাল রক্তে মিশে আছে তার মধ্যে ভালোবাসাটা মানায় না। রিসাত নিলয়ের কথা শুনে অবাক হয়, কারণ রিসাত নিলয়ের কথা শুনে ঠিকই বুঝে গিয়েছে নিলয়ের মাথাতে আবারও মাস্তানির ভূত চেপে গিয়েছে। কারণ গত রাতেই আবারও 3টে কালো গোলাপ পাঠিয়েছে নীলা, আর সমস্যাটা সেখানে। আর এখানে নিলয়ের লোকেরা ছাড়া নিলয়ের আসল পরিচয় কেউ জানে না, আর যারা জানে তারা ভয়েও মুখ খুলবে না। নিলয় সবাইকে থামিয়ে দিতে পারবে, কেবল পারবে না নীলাকে। আর নীলা হলো নিলয়ের খুব কাছের সম্পর্কের একজন। রিসাত প্রশ্ন করে, তুই কি আবার মাস্তানি শুরু করবি? শেষও তো করিনি। তোর মায়ের বলা কথাটা মনে আছে? মানছি তুই আঙ্কেলের কথা শুনিস না, বাট তুই তোর মায়ের কথা না শুনলেও আমি কিন্তু তাকে মানি। সো আমি সেটা হতে দেব না, প্লিজ নিলয়। খবর পেয়েছি আরাপ নতুন গ্যাং তৈরি করেছে, আর নীলাও ঝামেলা করছে। করবেই তো, আগের রূপে ফিরে আসলে এটা হতো না। হয় মাস্তানি করবি পুরোপুরিভাবে, না হয় ছেড়ে দিবি। কেন, তুই নীলার আব্বুকে মেরেছিস, তাহলে তো এটা হতো না। রিসাত, বেশি কথা বলিস না। রিসাত থেমে যায়। নিলয় সিগারেট জ্বালায়। নিলয় শান্ত ভঙ্গিতে সিগারেট টানতে থাকে। রিসাত নিলয়ের এত কাছ থেকে চিনতেই পারে না নিলয়ের মাঝের মধ্যে। নিলয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভেবে যাচ্ছে রিসাত। তখনই কলিং বেল বেজে ওঠে। রিসাত বলে ওঠে, এই অবেলা তো আবার কে এলো? রিসাদের কথা শুনে নিলয় একটু শব্দ করে হাসে। রিসাত দরজা খুলতে যাচ্ছিল, তবে নিলয়ের হাসি শুনে থেমে যায়। রিসাত বিরক্তি নিয়ে প্রশ্ন করে, হাসির কারণ কি? অযথা হাসবি না। নিলয় কারণ ছাড়া হাসে না। তুই দেখ দরজার ওপাশে কারা এসেছে, তুই নিজেও অবাক হয়ে যাবি। রিসাত দরজা খুলতে যায়। রিসাত এক প্রকার ধরেই নিয়েছে নিলয়ের মাথায় দিন দিন সমস্যা হচ্ছে, কি বলে সে নিজেও জানে না। রিসাত ধীর পায়ে দরজা খুলতে যায়। দরজা খুলতে অবাক হয়ে তাকিয়ে থাকে সামনে। তাহলে আসি স্যার। নেহার কথা শুনে রাফিন ভাবনা থেকে ফেরে। নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে এক হাসি দেয়। কোনো একটা বড় রকমের রহস্য এই শহরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রাফিন সেটা যেন বুঝেও বুঝতে পারছে না। নেহারা বসা থেকে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই রাফিন বলে, এই ছবিগুলো আমি 6 মাস আগে পেয়েছি, যেই দিন তোমরা নিলয়দের বাড়িতে ছিলে। আর কেন 6 মাস পর তোমাদের ডেকে এনে জিজ্ঞাসা করলাম, একবারও জানতে চাওনি কেন? না মানে স্যার, সেদিন ছবিগুলোর ব্যাপারে নিলয়কে বলেছিল একটা, তাই। জি স্যার। আপনি এতদিন পরে কেন ডাকলেন আমাদের ছবি দেখাতে? এখন নয়, পরে বলবো, চলো তোমাদের পৌঁছে দিই। না স্যার, আমরা যেতে পারবো না, যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে স্যার। রাফিন ওদের সাথে বের হয়। রাফিনের মনে আবারও ভাবনার স্রোত এসে যেন থমকে দাঁড়িয়েছে। কতগুলো প্রশ্ন আবারও মনের মধ্যে এসে দাঁড়িয়েছে। কারণ নেহারা কেন প্রথমেই জানতে চায়নি ছবিগুলো এতদিন পর দেখাচ্ছি? যেন এমন একটা ভাব সব কিছু তারা জানে, কিন্তু ধরে দিচ্ছে না। আচ্ছা, নেহারাও কি কোনো কিছু জানে তাহলে, নাকি জানেই না একদম? আর কথা শুনে যেন মনে হচ্ছে কিসের মধ্যে একটা আমতা আমতা আছে। স্যার, গাড়িটা চালাবেন নাকি? অনুর কথা শুনে রাফিন ভাবনা থেকে ফেরে। তাকিয়ে দেখে সবাই সিট বেল্ট বেঁধে বসে আছে, কেবল রাফিন কোনো কিছুই না করে বসে আছে। তাড়াতাড়ি রাফিন সিট বেল্ট বেঁধে নেয়, তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর আসার পরেই নেহা এক প্রকার চিল্লিয়ে বলে, স্যার এখানে গাড়ি রাখুন প্লিজ প্লিজ। রাফিন দুম করে ব্রেক করে। নেহার সাথে সাথেই গাড়ি থেকে নামে।
সিভিল পোশাক পরা রাফিন আর অনুও গাড়ি থেকে নামে। রাফিন দেখে নেহা একটি বিশাল বাড়ির দিকে চলে যাচ্ছে। সাথে সাথেই রাফিন নেহার হাত ধরে বলে, ওই দিকে কোথায় যাচ্ছ? ওই যে বড় বাড়িটা দেখছেন ওখানে। কেন, ওটা কি তোমাদের বাড়ি? আর জানো ওটা কার বাড়ি? জানি স্যার, আদনান সাহেবের। চলুন না স্যার, একটু ঘুরে আসি। কি? ওই মিস নেহা, আদনান সাহেবকে কি তুমি টমেটো পেয়েছো যে মন করলাম আর নিয়ে নিলাম? 1 মাস আগে থেকে দরখাস্ত করে রাখতে হবে ওনার সাথে দেখা করার জন্য, আর সেটাও সম্ভব হবে কি না জানি না। সম্ভবত স্যার এখনই সম্ভব। রাফিন বোকার মতো নেহার দিকে তাকায়। এই মেয়েটার মাথায় যে বড় রকমের সমস্যা আছে সেটা রাফিন এখন বুঝতে পারছে। রাফিন বোকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, সম্ভব মানে? কেন সম্ভব না? আপনি তো পুলিশ। তো আরে এখানে নিলয়দের মতো সাধারণ ছেলে আসতে পারে, তাহলে আমরা মানে আপনি কেন পারবেন না? মানে কি, নিলয় এখানে আসবে কেন? আমি দেখেছি, অনুও দেখেছে, রিশাদ আর নিলয় দুজনেই এই বাড়ি থেকেই বের হচ্ছিল। ওদের পরিচিত আছে তাই হয়তো। ধুর, আপনি আসুন তো, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নেহা রাফিনকে নিয়ে গেটের কাছে আসতেই 4 জন লোক এসে সরাসরি জিজ্ঞেস করে, কে আপনারা? জি, আমরা নিলয়ের বন্ধু। আমাকে নিলয় পাঠিয়েছে আদনান সাহেবের সাথে দেখা করতে। রাফিন দৌড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েই রেখেছিল। নেহার কথা শুনে দৌড়ানোর প্রস্তুতি আরও বেড়ে যায়। রাফিন ভেবেই নিয়েছে এক্ষুনি গেটের এই লোকটা পাগল বলে তাড়িয়ে দেবে, কিন্তু রাফিনকে অবাক করে দিয়ে দারোয়ানগুলো বলল। রিসাদ দরজা খুলে হা হয়ে গেল, কারণ দরজার সামনেই দাঁড়িয়ে আছে ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের সব লোক। মাসুম, সিয়াম, রাফাত, অর্ক, আশরাফ, আরিয়ান। রিসাদ চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। মাসুম বলে ওঠে, হাই ভাইয়া, কেমন আছো? সরো, এখন ভেতরে যেতে দাও। রিসাদের উত্তর না শুনেই সবাই এক এক করে ঘরের মধ্যে প্রবেশ করে। সবাই দেখে নিলয় বসে বসে সিগারেট খাচ্ছে, আর বিছানার ওপর পড়ে আছে নিলয়ের প্রিয় .54 এর শর্ট রেজেন্টার পিস্তল। কেউ কোনো কথা বলছে না। সবার সামনে দাঁড়িয়ে আছে রিসাদ। চট জলদি এসে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে তাকিয়ে রিসাদ বলে, নিলয়, এসব কি? কোন সব? এরা এখানে কেন? হুম তুই বুঝতে পারছিস না কি হতে যাচ্ছে নিলয়? পরিবেশ পরিস্থিতি আগের মতো নেই। রাফিন কিন্তু আমাদের চেনে। ভাই, রাফিনকে মেরে দিন। ওই চুপ, তোরা কোনো কথা বলবি না। দেখছিস না আমি আর নিলয় কথা বলছি? নিলয় রাফিনের ব্যাপারে আরিয়ানের মতোই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আরিয়ান বলে ওঠে। নিলয় আরিয়ানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। রিসাদ নিলয়ের দিকে আরো অবাক হয়ে তাকায়। রিসাদ বলে, তাহলে মাস্তানি আবার শুরু করার জন্যই এদের সকলকে ডেকেছিস? আর এই যে আশরাফুল, তোর গালে চরের দাগ কেন? আসতে না আসতেই ঝামেলা পাকিয়েছিস নাকি? আমার কোনো দোষ নেই, সব তো ওই ভার্সিটিতে হয়েছে। মানে ভার্সিটিতে কি হয়েছে? বাদ দে রিশাদ, অর্ক তোর সাথে আমার কথা আছে। বাদ মানে? আর তুই সবটা জানতি ওরা ভার্সিটিতেই ছিল? রিসাদ আবারও চুপ হয়ে যায়। রিসাদ ভালো করে কিছুটা হলে বুঝতে পারছে গ্যাংটা ভাঙতে যাচ্ছে, কারণ নিলয় এক্ষুনি অর্কের সাথে যে কথা বলবে তা অর্কের গ্রহণযোগ্য হবে না। রিসাদ মনে মনেই ভাবছে এসব, আর কি কথা হবে সেটাও রিসাদ আন্দাজ করে নিয়েছে। কারণটা হলো আরাফ। নিলয় জেনেই গেছে আরাফ নতুন গ্যাং বানাচ্ছে নিলয়কে মারার। নিলয় চাইলে যখন খুশি আরাফকে মারতে পারে, কিন্তু সে সেটাও করছে না। তাই রিসাদ বলে, নিলয়, আবার বলছি, মাস্তানিতে প্রবেশ করলে পুরোপুরিভাবে কর, আর না করলে এদেরকে চলে যেতে বল, আর আমরাও শর্ট ছাড়ছি। রিশাদ, নিলয় কখনোই মাস্তারি ছাড়বে না। আমি ছাড়াবো। তোকে যদি মেরে দিই? রিসাদ নিলয়ের কথা শুনে চুপ হয়ে যায়। নিলয় এমন বলবে ভাবতেই পারেনি সে। কখন যে চোখ বেয়ে পানি গড়াতে লাগলো টের পেল না রিসাদ। তবুও রিসাদ হাসতে হাসতে বলল, নিলয়, মাস্তানিটা তোর থেকে শিখেছি, তাই আমিও জানি রাস্তাটা দুর্গম, মরতে তো হবেই, হয় তোকে না হয় আমাকে। রিশাদ চুপ কর, তোকে আমি মাস্তান হতে বলিনি, তোকে তো পড়াশোনা করতেই দিয়েছিলাম।
অনু তোকে ভালোবাসে, তোর একটা ভবিষ্যৎ আছে, তুই এসব ছেড়ে চলে যা। নিলয়, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। উফ। আরাফকে দেখে আরিফ যেন একটু প্রাণ ফিরে পেল, কারণ অনেক আগ থেকে আরাফ আর আরিফ বন্ধু ছিল। তারা দুজনেই অনেক র্যাগিংয়ের সাক্ষী। নতুন নতুন র্যাগিংয়ের জন্ম আর আইডিয়া সব এরা দুজনেই বের করত। আরাফ না থাকায় আরিফ র্যাগিংয়ের বিষয়টা চালিয়ে যাচ্ছিল। আরিফকে দেখে আরিফ কেঁদে ফেলে। আরাফের দিকে তাকিয়ে কোকাতে কোকাতে বলে, দোস্ত তুই এসেছিস, তোর জন্য একদমই ভালো ছিলাম না। তুই আসলি, তবে আরেকটু কেন আগে আসলি না? আমাকে তোর ভাইয়ের লোকেরা মেরে গেল দেখ। আমি জানি, আমি দূর থেকে সব দেখেছি। তুই কিছু বলিস না কেন? আমাকে প্রচুর মারলো, তারপরে তুই চুপ ছিলি। আরাফ মুচকে হাসে। আরাফের এই হাসি দেখে আরিফ অনেকটা অবাক হয়, কারণ আরিফ কখনো এমন অবস্থায় আরাফকে হাসতে দেখেনি। কোনো ঘটনা ঘটলে আরাফ আগে এসে সব কিছু নিজের মতো করে বুঝে নিত, মাথা গরম করে গালি দিতে থাকতো। আর এখন এইভাবে দেখে সে হাসছে কেন? তুই হাসছিস কেন? বাদ দে, চল হসপিটালে চল। দোস্ত না দোস্ত, এর একটা বিহিত চাই। আরে পাগল, আগে নিজেই ঠিক হয়ে নে। মনে রাখবি, সবসময় মাথা ঠান্ডা করে চলবি। তোর বিভিত তো হবেই। আর আরেকটা কথা, তোকে অর্ক ভাইয়ার লোকেরা মারেনি। তাহলে? আরিফ অবাক হয়ে যায়। অর্কের লোককে না মারলে তাকে কে মারবে? কারো তো সাহস নেই আরাফের বন্ধুদের গায়ে হাত দেওয়ার। তাহলে কে? আরিফ প্রশ্ন করতেই আরাফ বলে, ডেঞ্জার বয়েস গ্যাংয়ের লোক। মানে যারা মুজিব, সোহাগ, সাফিন আর তোকে মেরেছিল? কি বলিস? ওরা কেন আমাকে মারবে? আরে গাধা, তুই তো নিজেই ওই গ্যাংয়ের ছেলেটার সাথে ঝামেলা করলি। মানে ওই নতুন ছেলে আশরাফুল নাম বলেছিল সে। বাট নতুন না, ওরা তো বসের টোপ ছিল। আর গাধার মতো তুই টোপটা গেললে। বস টোপ মানে কি আরাফ? কিছু না, চল পরে সব বলবো। আরাফ আরিফকে নিয়ে হসপিটালের দিকে যায়। আরাফকে আরিফ যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। এরকম রহস্য রেখে আরাফ কখনো কথা বলেনি। কেমন একটা অন্যরকম লাগছে আরাফকে। তবে কি তাহলে আরাফ নতুন কিছু করতে যাচ্ছে? নেহা দরজার লোকদের কাছে নিলয়ের নাম বলতেই রাফিনকে অবাক করে দিয়ে গেটের দরজা খুলে দেয়। রাফিন কেবল চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে হাঁটতে থাকে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ভেতরের পরিবেশ। বাইরে থেকে যেমন ভাবা হয়, বাড়ির এই উঠান ঘেরা জায়গা আরও বেশি সুন্দর। নেহা চোখ আর মুখ অবাক করে দিয়েই সব দিকে তাকিয়ে দেখছে, আর রাফিন ভেবেই চলেছে, নিলয়ের নাম বলতেই কেন দারোয়ানরা কোনো প্রকার কোনো কিছু চেক না করেই ভিতরে ঢুকতে দিল? কোনো প্রশ্নও আর করেনি কেন তারা? প্রশ্নগুলোর উত্তর রাফিন নিজেই খোঁজার চেষ্টা করতে লাগলো। কখন যে মেইন দরজার সামনে চলে এসেছে খেয়াল করেনি। আরও 4 জন লোক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। একজন এসেই বলল, আপনাদের দেখা করার পারমিশনের কাগজ দেখি। নেহা, রাফিন আর অনু আদনান সাহেবের বাড়িতে বসে আছে। কাজের লোকটা 3 জনের জন্য চা বিস্কুট দিয়ে গেছে। 3 জন বসে চায়ে কয়েকবার চুমুক দিতেই দেখতে পায় আদনান সাহেব সিঁড়ি ভেঙে তাদের দিকে আসছে। ওনাকে দেখেই সবাই চা রেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আদনান সাহেবের কাছে চলে আসলেন, মুচকি হেসে বললেন, রাফিন সাহেব যে, তা কি মনে করে? আর তোমার নাম নেহা না? তা তোমরা এখানে কেন? তোমরা আসবে আমি তো জানতামও না। বসো তোমরা। রাফিন বসেই চটজলদি উত্তর দেয়, না মানে স্যার, আসলে নিলয়। রাফিনের কথাগুলো নেহা কেমন করে যেন তার দিকে তাকায়। নেহা রাফিনকে ইশারায় থামিয়ে নেহা ঝটপট বলে, আসলে নিলয়ের তো আমরা বন্ধু, ওর সাথে দেখা করতে আসলাম। ও বাড়িতে আছে? না, নিলয় তো থাকে না। আর নিলয়ের যতদূর জানি কোনো মেয়ে বন্ধু নেই। আর ওর বন্ধু হতে হলে তো ওর মতো হতে হবে। তো তোমরা কি ওর মতো নাকি? ওর মতো না, তবুও বন্ধু। নেহার উত্তর শুনে রাফিন চুপ হয়েই তাকিয়ে রইল নেহার দিকে। নেহা ঘুরে রাফিনের দিকে তাকায়। রাফিনের চোখ মুখ স্পষ্ট জানতে চাচ্ছে নিলয়ের মতো কথাটার মানে কি, কিন্তু সেটা জিজ্ঞাসা করা যাবে না। তাই রাফিন বলে ওঠে, স্যার, নিলয় কেন বাড়িতে নেই? ও তো এখানে থাকে না। তোমরা তো জানো ও কোথায় থাকে। তোমরা তো বন্ধু, তাই না? জি জি স্যার। তারা সবাই চুপ হয়ে বসে থাকে। রাফিনের মাথায় বারবার প্রশ্ন যাচ্ছে,
নিলয়ের নাম বলাতেই বাড়িতে প্রবেশ করতে দিল। তাহলে নিলয়কে আদনান সাহেব কি করে নিলয়ের ব্যাপারে এত হাসি হাসিভাবে কথা বলছে? কি হন ইনি নিলয়ের? গ্রাম থেকে আসা ছেলেটার সাথে তার কি কেবল প্রতিবেশিক সম্পর্ক নাকি আরও কোনো সম্পর্ক আছে? রাফিন মনে মনে প্রশ্নগুলো নিজেকে বহুবার করে ফেলেছে, কিন্তু যুক্তিমতো কোনো উত্তর রাফিন খুঁজে পাচ্ছে না। রাফিন সরাসরি আদনান সাহেবের কাছে প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়ার জন্য প্রস্তুতি নিতেই নেহা বলে, স্যার, নিলয় কেন এখানে থাকে না? আসলে ও না আমাদের এসব কিছু বলেনি। সব সময় দেখি ও আপনার কথা বলে আপনাকে মিস করে, তাই সরাসরি আপনার কাছে জানতে এসেছি। নেহার মিথ্যে কথাগুলো শুনে রাফিন জোরে কেসে ওঠে। তাড়াতাড়ি টেবিলের উপর থাকা এক গ্লাস পানি ঢকঢক করে গিলে খেলো। তবে আদনান সাহেবের দিকে সবার চোখ পড়ে, কারণ আদনান সাহেব নেহার থেকে নিলয়ের কাছে নিজের আগ্রহের কথা শুনে কেমন হাস্যোজ্জ্বল মুখে সবার দিকে তাকায়। আদনান সাহেব হাসি হাসি মুখে বলে, নিলয় আমার কথা সত্যি কি চিন্তা করে? কেন করবে না স্যার? ছেলেটাকে তো কখনো আদর দিয়ে বড় করতে পারেনি, এই বাপকে তো সেই সহ্য করতে পারে না। তাই ও যে আমার কথা চিন্তা করে মন খারাপ করে থাকে, এটা ভেবেই কেন যেন অবাক হচ্ছি। সবাই এবার বড় রকমের ধাক্কা খায়, কারণ যে প্রশ্নের উত্তর তারা খুঁজছিল এতক্ষণ ধরে সেটা তারা পেয়ে গেছে। তাহলে নিলয় আদনান সাহেবের ছেলে, কিন্তু সে কেন আমাদের মিথ্যা বলল? এখন রাফিনের কাছে সব কিছু ক্লিয়ার। নিলয় ইচ্ছে করেই এতদিন র্যাগিং নিজেকে ফাঁসিয়েছে। চাইলে তো আরফকে সে প্রথম দিনে কোনো না কোনোভাবে শাস্তি দিতে পারতো, তাহলে কেন করেনি? সে কেন এত সময় নিচ্ছে? রাফিন বিড়বিড় করে কথাগুলো বলেই চলেছে। এবার পালা নিলয়কে প্রশ্ন করা, কিন্তু নিলয় এখানে নেই। নেহা প্রশ্ন করে, নিলয় কেন আপনার সাথে থাকবে না আঙ্কেল? আদনান সাহেব দীর্ঘ এক নিঃশ্বাস নিল, তারপর হাসি হাসি মুখে করে বলতে লাগলো, আসলে নিলয় আমার একমাত্র ছেলে, ওর মা নেই। অনেক বছর হলো ওর মা মারা গেছে। এখানে থাকার মতো আমি আর ওর সৎ মা আছি। ওর মা মরে যাওয়ার পরপরেই আমি ওর সৎ মাকে বিয়ে করি। অবশ্য নিলয়ের মা বেঁচে থাকাকালীন ওর সৎ মায়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয়, আর ওর সৎ মায়ের হাজব্যান্ডকে নিলয় নিজের হাতে খুন করে। তাহিরা চৌধুরী ওর সৎ মায়ের নাম। তাহিরাকে ওর হাজব্যান্ড আগে ছেড়ে চলে যায়। ওর একটা মেয়ে আছে যে কিনা তার আব্বুর সাথে থাকে। মানে আমার সেই সৎ মেয়ের নাম নীলা। নীলার আব্বুকে নিলয় নিজের হাতেই খুন করে। বড় রকমের ঝামেলাতে ফেসে যায় ছেলেটা। আমরা এফআইআর আর নিলয়ের চিন্তাতে নিলয়ের মা স্ট্রোক করে মারা যায়। আর তারপরেই আমি তাহিরা চৌধুরীকে বিয়ে করি। নিলয়কে তাড়ানোর জন্য তাহিরা একদিন রাতে, না থাক তোমাদের এই সব কিছু বলা যাবে না, তারপর থেকেই নিলয় এই বাড়ি ছেড়ে চলে যায়। বলতে গেলে আমি আমারই ওকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম। পরে বুঝেছিলাম ভুলটা আমারই ছিল, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়। নিলয়কে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনো সুযোগ দেয়নি আমার। তারপর থেকেই একা থাকে ও, রিশাদের সাথেই থাকে। কারণ রিশাদকেও নিলয়ের মা তার আরেকটা ছেলে হিসাবেই ছোট থেকে মানুষ করেছে। তাই নিলয় যেখানে, রিশাদেও সেখানে আছে। আদনান সাহেব আর কিছু বলে না। রাফিন, নেহা আর অনুর কাছে পুরো ব্যাপারটা এখন পরিষ্কার। নিলয় হলো আদনান সাহেবের ছেলে, আর রিসাদ তাদের বাড়িতে ছোট থেকে থাকে। নিলয় তার সৎ মায়ের অত্যাচারে হয়তো বাড়ি ছেড়েছে, আর কোনো একটা অজানা কারণে তাহিরা চৌধুরীর প্রাক্তন বরকে খুন করে নিলয়। এরপরই সে ঘর ছাড়া। কিন্তু সে কেন আমাদের মিথ্যা বলল? হয়তো এসব কিছু গোপন রাখতেই কি তবে মিথ্যা বলেছিল, নাকি আরও কোনো কারণ আছে? তিনজন বিশাল বাড়ি থেকে বের হয়ে আসে, উদ্দেশ্য নিজ গন্তব্যে পৌঁছানোর। রিসাদ নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় সিগারেট টেনেই চলেছে। সিগারেট খাওয়া থামিয়ে নিলয় অর্কের দিকে তাকায়। অর্ক ঠিকই বুঝতে পেরেছে নিলয় তাকে কি বলবে, কিন্তু অর্ক কেমন যেন চুপসে আছে। নিলয় বলে, অর্ক, তোদেরকে আমি অনেক ভালোবাসি। তোর ভাই গ্যাং তৈরি করছে নাকি? জানিস তো অর্ক, এই নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না। কারণ নিলয় জানে শত্রুকে যদি বাঁচিয়ে রাখো তবে সে কোনো একদিন তোমাকে মারবেই। আমি আরবকে মারিনি তোর ভাই বলে, কিন্তু আজ সেটা করব না, ওকে মেরে দেব। অর্ক ধূপ করে হাঁটু ভেঙে মাটিতে বসে যায়। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। অর্ক মাথাটা নিচু করে বলল, ভাইয়া প্লিজ ওকে মেরো না, আমি বুঝিয়ে বলবো। বুঝতো তাকেই দিতে হয় যে বুঝতে চায়, কিন্তু আরব তো বুঝতে চায় না। অর্ক, তোরা যা, নিলয় কিছু করবে না, চিন্তা করিস না।
অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। আজ রাতটা দূষিত হতে যাচ্ছে। আজ বৃষ্টি হবে রে, রক্তের বৃষ্টি। রিসাত সবাইকে ইশারা করে চলে যেতে বলে, কিন্তু নিলয়ের অনুমতি ছাড়া কেউ কোনো প্রকার সরে না। নিলয় বলে, তোরা এখন যা, আজ যথাসময়ে চলে আসবি। নিলয়ের কথা শুনে সবাই চলে যেতে থাকে। অর্ক একবার ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় অর্কের চোখের দিকে তাকায়। নিলয় অর্কের চোখের ভাষা বুঝতে পেরেও মুচকি হাসে। নিলয় আর রিসাতকে একা রেখে সবাই চলে যায়। নিলয় পকেট থেকে ফোন বের করে, কিন্তু তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নীলার নামটা ভেসে উঠেছে। ফোন রিসিভ করে ওপাশ থেকে বলে, তোমাকে বলেছিলাম মাস্তানি ছেড়ে দিতে, কিন্তু তুমি করনি মিস্টার রকস্টার। তুমি রকস্টারের খেলাতে বড্ড জেদি। আজ তোমার সামনেই আমি তোমাকে কালো গোলাপ গিফট করব, কিন্তু আফসোস তুমি নিতে পারবে না। তোমার আর্তনাদে আজ পুরো পরিবেশ হাসবে। তৈরি থেকো। তোমার হাসিটা কিন্তু দারুণ, তবে যখন বুলেটের গরম সীসা তোমার বুক ছেদ করে বাইরে যাবে, তখন তুমি হাসবে কিনা চিৎকার করবে সেটা দেখার জন্য আমি তো প্রস্তুত। তুমি কি প্রস্তুত? নিলয় ফোন কেটে দেয়। বিছানা থেকে পিস্তল তুলে নিয়ে আয়না সোজা পরপর কয়েকবার ফায়ার করে ওঠে। রিসাত ওকে থামায় না, কারণ রিসাত জানে নিলয় প্রচণ্ড রকম রাগে হলেও সহজে সে রাগ করে না। আর রাগ করলে সে নিজে কি করে ঠিক সে নিজেও জানে না। ট্রিগারে গুলি চাপা শেষ করে ধপ করে নিলয় বিছানায় বসে পড়ে। মনে করতে থাকে নীলার বাবাকে খুন করার সেই স্মৃতি দূষিত সময়টাকে। নীলার বাবা নীলাকে আর তার মাকে রেখে অন্য মহিলার সাথে অ্যাফেয়ারে লিপ্ত ছিল। নীলার মা সেটা জানতে পারে, তাই আদনান সাহেবের সাথে আরও গভীরভাবে অ্যাফেয়ারে জড়াতে থাকে। এক সময় নীলাকে ছেড়ে ওর মা আদনান সাহেবের বাড়িতে চলে আসে। তখনও নিলয়ের মা বেঁচে ছিল। বাড়িতে সেই রাতে প্রচুর ঝগড়া হয়। নিলয় ছোট্ট থেকেই দেখে এসেছে তার বাবা মায়ের অসময় ঝগড়ার দৃশ্য। রিসাত থাকায় নিলয় সেই ছোট্টবেলাটা মজা করে কাটালেও মন মরা আর চুপচাপ হয়ে থাকতো। সেই রাতে ঝগড়া চলতে থাকে। বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়। ঝগড়া চলে তাহিরা চৌধুরীকে নিয়ে। এক সময় তাহিরা চৌধুরীর বর নিলয়ের বাড়িতে নীলাকে কোলে নিয়ে চলে আসে। ঝগড়া তখনও চলতে থাকে। তবে ঝগড়ার এক সময় নীলার বাবা আর নিলয়ের বাবা মায়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায়। ভুল কিংবা অ্যাক্সিডেন্ট যেমনভাবেই হোক না কেন, নিলয়ের আসল বাবা নিলয়ের মাকে চর মারে। আর নিলয় সেটা সহ করতে না পেরে নিলয়ের বাবার পিস্তল নিয়ে নীলার বাবাকে খুন করতে যায়। কিন্তু নিলয়ের মা আদনান সাহেব আর তাহিরা চৌধুরী নিলয়কে আটকায়। সকলেই নিলয়ের হাত থেকে পিস্তল কাটতে যায়, কিন্তু সবার চাপাচাপিতে নিলয় ট্রিগারে চাপ দেয় আর গুলিটা যে লাগে নীলার বাবার বুকে। উনি ওখানেই মারা যায়। তারপর থেকেই বাকি জীবনটা ধোঁয়াশা রয়ে গেল নিলয়ের। সন্ধ্যা নেমে গেছে। আকাশটা আজ বিশাল কালো মেঘে বিকেল থেকেই ছেয়ে আছে। যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। রাফিন সাহেব থানাতে বসে নিলয় আর ডেঞ্জারাস বয়েজের লোকদের কথা ভাবছে। গভীর মগ্ন নিয়ে তিনি চিন্তা করছেন। বন্ধ গোডাউন, কয়েকজন লোক ভিতরে, তালা বন্ধ ঘরে ভিতর বাহির সব কিছুই বন্ধ। বন্ধ ঘরে ছিল অর্ক ও তাদের লোক, আরও ছিল আরাফ, সোহাগ আর সাফিন, আর ছিল দুইজন ইনোসেন্ট ছেলে নিলয় আর রিসাত। সাফিন আর সোহাগ মরে যায়, আরাফাত আহত হয়, বেঁচে যায় অর্ক সহ অর্কের লোকেরা সবাই, আর বেঁচে যায় নিলয় আর রিসাত। প্রশ্ন একটাই, যত বড়ই গ্যাংয়ের লোক হোক না কেন, বদ্ধ করে বেছে বেছে লোক মারবে না? আর মারলেও কিভাবে মারবে? অবশ্যই জীবিত লোকদের মধ্যে সাফিন আর সোহাগকে মেরেছে। আমার হাতে সেই গোডাউনের দুজন ছেলের ছবি, হাতে পিস্তল। ছবিটা ঘরের মধ্য থেকেই তোলা হয়েছে, তার মানে ক্যামেরাম্যানও ঘরের মধ্যেই ছিল। আর যে দুজন ছবিতে এসেছে তাদের গড়ন আর আকৃতি, চুলের স্টাইল, অনেক কিছুই নিলয় আর রিসাত এই দুজনের সাথে মিলে যায়। তাহলে কি খুনি এরা? আর যদি এরা হয় তাহলে আরাব কেন মিথ্যে বলবে? নিশ্চয়ই এই দুটো ছেলে কোনো সাধারণ ছেলে নয়। তবে কি তারা ডেঞ্জারাস বয়েসের লোক? রাফিন থানায় বসে বসে নিলয়দের নিয়ে ভাবতে ভাবতে প্রকৃতিতে বৃষ্টি নেমে গেছে। রাফিনের মন আর মস্তিষ্ক বেশ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে চলেছে। রাফিন টেবিলে থাকা ফোনটা হাতে নেয়, নিলয়ের নাম্বারে কল দেয়।
রিং হতে থাকে। ও দিকে নিলয় দেখে তার ফোন বেজে চলেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সে আজ নিজেকে প্রস্তুত করছে এই শহর থেকে নিজের প্রতিদ্বন্দ্বী সরিয়ে দিতে, যেখানে চলবে নিলয়ের ডেঞ্জারাস বয়েজ গ্যাং। আর কোনো গ্যাং যেন না থাকে। তাই কালো পোশাকে সে পরে নিল। বড় কালো পোশাকের সাথে লম্বা টুপি রয়েছে। রিসাতও প্রস্তুত, কারণ রিসাতকে নিলয় বলছে। আজকের পর সে মাস্তানি করবে না। তাই রিসাত আজকের মিশনে রাজি হয়। রিসাতকে মাস্তানি না করতে দেওয়ার কারণ হলো নিলয়ের মা নিলয়কে সব সময় সৎ পথে থাকতে বলেছিল। মৃত্যুর আগেও রিসাত আর নিলয়কে তার মা এই কথাটি বলেছিল, কিন্তু নিলয় তা পালন করতে পারেনি। নিলয় বিছানার কাছে আসে, স্ক্রিনে তাকিয়ে দেখে রাফিন স্যার নামে কল এসেছে। নিলয় ফোনটা হাতে নেয়, কল কেটে মাসুমকে কল দেয়। রেডি তো তোরা? ভিতরে ভাই রেডি, কিন্তু অর্ক ভাই নেই সাথে। জানি ও থাকবে না, বাট নো প্রবলেম, ইটস মাই টাইম। নির্দিষ্ট জায়গাতে চলে আয়। নিলয় ফোন কাটতেই কল আসে, দেখে নেহার নাম্বার। নেহার নাম্বার থেকে কল আসাটা নিলয় আপাতত আশা করেনি, কিন্তু নেহা কি করবে? সে নিরুপায়, কারণ নিলয়ের ঘটনা শুনে নিলয়কে সে আরও বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাই নির্লিপ্ত ওই নারীর অপল মনটা নিলয়ের ভালোবাসা পাওয়ার নিদারুণ প্রয়াসে ব্যাকুল হয়ে আছে। সহ না করতে পেরে নিলয়কে কল দিয়ে আজ সে মনের কথাটা বলবে বলে ঠিক করেছে। নিলয় রিং হওয়ার ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিসাত দরজার কাছে দাঁড়িয়ে নিলয়কে বলে, কি হলো, চল, সব কিছু ঠিক আছে, প্ল্যান মতো সব হচ্ছে, মিশন রেডি। নিলয় ফোন কাটতে যেও পারে না, কেন যেন নেহার কথা আজ বড্ড শুনতে ইচ্ছে করছে তার। নেহাকে সে ভালোবাসতে পারবে না, কারণ মাস্তানি দা রকস্টারের মন থাকে না, সে বুঝতে পারে না নারীর ভালোবাসা। রকস্টার তো বোঝে রক্ত আর বুলেটের গন্ধ, কোনো মায়া না। ফোন কাটতে যেয়ে রিসিভ হয়ে যায় ফোন। ওপাশ থেকে নেহা বলে, নিলয় হয়তো তুমি রাগ করবে, সত্যি শোনার পর আমার আব্বুর সাথে কথা বলেছি, তোমার ব্যাপারে সব জানি। তুমি আজ কেন বাড়িতে থাকো না, আর অনেক ভেবেই দেখেছি তুমি কেন এতদিন মিথ্যা বলেছিলে আমাদের, কারণ তোমার অতীত যেন কেউ না জানে, এটার ভয়ে তুমি মিথ্যে বলেছ। এবার যেটা বলার জন্য তোমায় কল দিয়েছি, তোমার অতীত জেনে তোমাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছি নিলয়। তোমাকে বড্ড ভালোবাসি আমি। তোমার স্থায়িত্বের হয়ে বুকে আমাকে রাখতে না চাইলেও ভাসমান কচুরিপনা হিসেবে একটা ঠাঁই দিও। আমি না হয় ভেসে থাকবো তোমার বুকের গভীরে। ভালোবাসবে আমাকে, বেশি নয়, একটু হলেই চলবে, বাকিটা আমি নিজেই আদায় করে নিতে পারবো। নিলয় কিছু বলতে পারে না, কেমন যেন অস্বস্তি বোধ নিলয়কে ভর করেছে। তবুও নিলয় নিজেকে সামলে নিয়ে বলা শুরু করে, দেখো নেহা, আমি তোমাকে ভালোবাস। রিসাত এসে নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয়, তারপর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয় ও। নিলয় মুচকি হেসে ওঠে। আজ নিলয় শব্দ ছাড়াই হাসলো, তবে সেদিকে রিসাতের কোনো খেয়াল নেই। রিসাত নিলয়ের ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দেয়। বিছানায় রাখা নিলয়ের পিস্তলটি রিসাত হাতে নিয়ে নিজেই নিলয়ের কোমরে গুঁজে দেয়। রিসাত নিলয়ের হাত ধরে বাইরে নিয়ে আসে। তখন রাত 8টা বাজে। চারদিকে প্রচুর বৃষ্টি, চারপাশ বৃষ্টিতে রঙে যেন ধোঁয়াশার সৃষ্টি করেছে। দুজন কালো টুপি পরা লোক গাড়িতে যেয়ে বসে। কয়েক মিনিট পরেই গাড়িটা নিজ লোকালয় ছেড়ে এক অবিরাজমান এক আকর্ষিত খেলাতে মারতে চলেছে তার গন্তব্যে। এদিকে নেহা আর রাফিন দুজনেই নিলয়ের কথা ভেবে নিজ গন্তব্য থেকে বের হয়। তবে রাফিনের উদ্দেশ্য নিলয়কে পাকড়াও করা, আর নেহার উদ্দেশ্য নিলয়ের বুকে ভালোবাসার নীড় খোঁজা। কালো রঙের গাড়িটা ধুম করে ব্রেক করে থেমে যায়। গাড়ি থেকে নামে নিলয় আর রিসাত নামের দুজন হৃদয় গচ্ছিত রকস্টার। গাড়ির আলোতেই নিলয় বেশ ভালো করে লক্ষ্য করে চারজন লোক মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, লাল রক্ত, তবে বোঝাই যাচ্ছে এখনো তারা জীবিত। আর সে চারজন লোক নিলয়ের সবচেয়ে কাছের লোক, মাসুম, সিয়াম, রাফাত আর আশরাফ। চারজনেই মুখ থুবড়ে কাদা পানি মিশ্রিত বিশাল বৃষ্টি পতিত কালো পিচঢালা রাস্তায় পড়ে আছে।
আশেপাশে কেউ নেই। নিলয় গাড়ি থেকে নেমে দৌড়ে তাদের কাছে যায়। এই জায়গাতেই তো আরাফকে তুলে এনে মারার কথা ছিল, কিন্তু কেন মাসুমরা এভাবে পড়ে আছে? নিলয়কে দেখে মাসুম কেঁদেই ফেলে। নিলয় দৌড়ে কাছে যায়, মাসুমের হাত ধরে তুলতে যাবে। তখনই নিলয় বড় রকমের শক হয়। নির্লিপ্ত অপ্রত্যাশিত দৃষ্টিতে তাকায় মাসুমের দিকে। মাসুমের দুটো হাতই কেটে নেওয়া হয়েছে। মাসুম চিৎকার করে বলে ওঠে, ভাইয়া তুমি চলে যাও, ওরা মেরে ফেলবে। সিয়াম আর কিছু বলতে পারে না। কোথা থেকে যেন সাইলেন্সার খচিত স্নাইপারের বুলেট মাসুমের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। চোখ দুটো বোঝার আগেই গুলিটা ওর পিঠে এসে লাগে। নিলয় সিটকে পড়ে যায়। মাসুমের লাশের দিকে তাকাতেই সে ভয় পায়। তার চোখ আটকে যায় মাসুমের দেহ হতে কয়েক হাত দূরে পড়ে আছে সিয়াম, রাফাত আর আশরাফ। নিলয় পাগলের মতো দৌড়ে যেতেই দেখে সিয়ামের নাকের দুই পাশ দিয়ে বড় রকমের সুই ফুটিয়ে দেওয়া হয়েছে। নিলয় বলে ওঠে, ভাই ওঠ তোরা, কি হয়েছে তোদের? কিছু হবে না রে। সিয়ামও কিছু বলতে পারে না। আবারও স্নাইপারের সেই শব্দহীন বুলেট সিয়ামের দেহটাকে নিস্তেজ করে দেয়। পাশেই রাফাত আর আশরাফ পড়ে আছে। রাফাতের গলাটা আগেই কেটে ফেলেছে। রাফাতের গলাটা কেমন যেন হা হয়ে আছে। তাজা রক্ত এখনো সেখান থেকে বের হচ্ছে। পায়ের দিকে তাকাতেই নিলয় দেখে মাটিতে রাফাতের পায়ের বিশাল চিহ্ন। হয়তো রাফাত বাঁচার জন্য ছটফট করছিল। আশরাফ ডাক দেয়, ভাইয়া তুমি প্লিজ চলে যাও। অর্ক, আরাফ, নীলা আর কিছু বলতে পারে না। পেটে অনেকবার ছুরি ঢোকানো হয়েছে তার। জখম হয়েই নিলয় তা বুঝতে পেরেছে। নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। চোখ বন্ধ করে নিলয় কয়েকবার বড় বড় নিঃশ্বাস নেয়। চোখ বেয়ে বৃষ্টির থেকেও যেন অঝোর ঝরে চলেছে বাধাগ্রস্তহীন চোখের নোনা পানি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথেই সামনে অনেকগুলো গাড়ির লাইট জ্বলে ওঠে। সেই লাইটের আলো নিলয়ের চোখে এসে পড়ে। নিলয় দেখে লাইটের পেছন থেকে অনেক লোক তার দিকে এগিয়ে আসছে। নিলয় আহত নয়, তবে ব্যাহত হয়ে স্থির দাঁড়িয়ে আছে। পেছন থেকে ধম করে কেউ একজন নিলয়ের মাথায় বাড়ি দেয়। নিলয় পড়ে যেও আবারও উঠে দাঁড়ায়। ঘুরে তাকিয়ে দেখে অর্ক আর আরিফ দাঁড়িয়ে। অর্কের হাতে লোহার রড। নিলয় পিস্তল বের করতে যাবে, তখনই আবার পেছন থেকে আরাফ এসে কষে লাথি মারে। নিলয় পড়ে যেয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। জোরে চিৎকার দিয়ে উঠে নিলয় বলে, রিশাদ তুই চলে যা, গাড়িতে যে বসে চালিয়ে চলে যা ভা। নিলয় পুরো কথা শেষ করতে পারেনি। তখনই কে যেন তার পায়ে গুলি করে। নিলয় পড়ে যেয়ে ঘুরে তাকায়, দেখে নীলা হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের সামনে ধীর পায়ে হেঁটে আসে নীলা। কেউ একজন চেয়ার এনে দেয় নীলাকে। আরাফ, অর্ক সবাই নীলার পেছনে গিয়ে দাঁড়ায়। নীলা বলে, অর্ক ফুলটা দে তো। অর্ক নীলার দিকে ফুল বাড়িয়ে দেয়। নীলা তা নিয়ে নিলয়ের দিকে ছুঁড়ে মারে। নিলয় শুয়ে আছে কাদা মাটিতে, আর নিলয়ের উপরে পড়ে আছে তাজা কালো গোলাপ। নীলা বলে ওঠে, কি বলেছিলাম মিস্টার রকস্টার? তোমাকে ফুল দিয়ে স্বাগতম জানালাম। অনেক বড় লস করেছো তুমি মিস্টার নীলা দ্য মাস্তান। ছোটোবেলাতেই যদি আমাকে মেরে ফেলতে, বা ওই দিন আরাফকে মেরে ফেলতে, কিংবা অর্কের চোখের ভাষা বুঝতে পেরেও যদি মেরে ফেলতে, তাহলে আর এ দিনটা তোমাকে নাও দেখতে হতো। কিন্তু আফসোস, তোমার জন্য বড় আফসোস হচ্ছে। কোথায় গেল তোমার গ্যাং? কোথায় গেল তোমার লোকেরা? নিলয় শোয়া থেকে উঠে বসে। ব্যথা মিশ্রিত পাটাকে ভাঁজ করে বাবু হয়ে বসে মাথাটা নিচু করে নেয়। সবাই নিলয়ের এমন হাবভাব দেখে অবাক চোখে নিলয়ের দিকে তাকায়। নিলয় হাঁটু ভাঁজে বসে জোরে জোরে হেসে দেয়। সবাই নিলয়ের হাসির শব্দ শুনে চমকে ওঠে, কারণ যে অর্ধ মৃত্যু অবস্থায় উচ্চস্বরে হাসতে পারে সে কিন্তু আসলেই ঠান্ডা মাথার ভয়ঙ্কর একজন লোক। নীলা বলে, তুমি হাসছো কেন? একটু পরেই তো মরবে, তাহলে কি শেষবারের মতো হেসে নিচ্ছ? হাসি থামাও বলছি। হাসি থামাতে বলেছে কিন্তু। যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে রক স্টার। রক স্টার কখনো গ্যাং নিয়ে আসে না।
তোদের মারতে আমার কোনো গ্যাংয়ের দরকার নেই। নীলা একটা গুলি চালায় আর গুলিটা লাগে নিলয়ের বুকের এক পাশে। নিলয় থপাস করে পড়ে যায়। নীলা বলে, ওই কে আছিস রে? ওর কোমর থেকে পিস্তলটা নিয়ে আয়, না হলে আবার ঝামেলাতে পড়বো। শয়তানটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কেউ একজন যে নিলয়ের থেকে পিস্তল নিয়ে এসে নীলার হাতে দেয়। নিলয়ের পিস্তল হাতে নিয়ে নীলা উঠতে যাবে, তখনই শাট শাট করে পরপর 4টা গুলি চলে। নীলা ঘুরে পেছনে তাকায় আর দেখে বড় রকমের অবাক হয়, কারণ যাকে কয়েক সেকেন্ড মিনিট আগে গুলি করা হয়েছে সে সোজা হয়ে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে তো অবশ্যই নিলয়। নিলয় দাঁড়িয়ে পরপর গুলি চালায়। প্রথম গুলিটা লাগে অর্কের মাথায়, পরেরটা আরিফ, তারপর বাকি কয়েকজনের জন্য আরও গুলি খরচ করে। নিলয়ের এমন রূপ দেখে আরাফ ভয়ে নীলার পেছনে যেয়ে দাঁড়ায়। নীলার চোখ বড় করেই চেয়ে আছে। নিলয় ধীরে ধীরে নীলার রাখা চেয়ারটাতে যেয়ে বসে, তারপর হাসতে হাসতে বলে, ভুলে গিয়েছিস নীলা, নিলয়ের দুপাশে জুতোর কভার সবসময় 2টো পিস্তল গোজা থাকে। এখনো 2টো গুলি বাকি আছে। বলো কে আগে মরবে? আরাফ নীলার হাত থেকে পিস্তল কেড়ে নেয়, নিলয়ের দিকে সোজা তাক করে বলে, শালা মা, তোকে মেরে দিব আমি। তুই কি মারবি আমাকে? নতুন গ্যাংয়ের জন্য আমি অনেক কিছু করেছি। জানিস কেন এত কিছু করেছি? তোকে মারবো। আরাফের কথা শেষ না হতেই নিলয় গুলি চালিয়ে দেয়। গুলিটা যে লাগে আরাফের ঠিক মুখে। চেয়েছিল কপালে মারতে, কিন্তু নিজের হাত কাঁপাতে মুখে যে লাগে। আর কাছ থেকে গুলি করাতে আরাফের মৃত দেহটা 1 হাত দূরে যে পড়ে। নিলয় হাসতে হাসতে বলে, রক্তের এনের সাথে পিস্তলের মাথায় দাঁড়িয়ে কথা বলতে নেই। পিস্তল ধরো, ট্রিগার চাপ দাও, না হলে কথা বলার মতো সময় থাকবে না। তাই তো নীলা? নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আর একটা গুলি, যেটা তোমার মাথাতে যে লাগবে, আর তুমি ভ্যানিশ। বিদঘুটে এক হাসি দিয়ে নিলয় ট্রিগারে চাপ দিতেই যাবে, তখনই কেউ একজন শাট করে গুলি করে আর গুলিটা এসে লাগে নিলয়ের পিঠে। নিলয় শটান পড়ে যায় নীলার উপরে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিলয়ের হাতে থাকা পিস্তলটি হাতে নিয়ে নিলয়ের দিকে ধরে। নিলয় চোখ বন্ধ করেও যেন বন্ধ করে না, পেছন ঘুরে তাকায়। নিলয় দেখতে পায় গাড়ির হলদে আলোতে কোনো একজন তার মতো পোশাক পরে পিস্তল হাতে এগিয়ে আসছে। কালো লম্বা টুপি পরা, মুখে সিগারেট, বৃষ্টির মধ্যে লম্বা টুপিতে সিগারেট ভেজে নিয়ে ঠোঁটের একাধারে লেগে আছে। নিলয় হেসে ওঠে, কোনো রকমের শোয়া থেকে উঠে বসে। যন্ত্রণায় যেন কলিজাটা এক্ষুনি বের হয়ে আসবে তার। তবুও নিজেকে একটু সামলে শোয়া থেকে উঠে বসে নিলয়। নিজেই রক্ত দেখে অবাক হয়, তবে নিলয়ের সেই সামান্য অবাকতা পেছনে ফেলে বড় রকমের অবাকতার ঝড় নিলয়ের চোখে এসে ভর করে। নিলয় দেখে টুপিওয়ালা লোকটা সেই চেয়ার টেনে এনে নিলয়ের সামনে বসে। নিলয় মুখের দিকে তাকায় আর ছিটকে সরে যায় আরও 1 হাত, কারণ টুপিওয়ালা লোকটা হলো রিসাত। রিসাত চেয়ারে বসে সিগারেট ফেলে দিয়ে টুপি মাথা থেকে খোলে, তারপর নিলয়ের মতো হাসি দিয়ে বলে, কি অবাক হচ্ছিস? কিন্তু আমি কষ্ট পাচ্ছি রে নিলয়। তোকে মারতে ইচ্ছে ছিল না, কিন্তু মাস্তানি ছেড়ে দিচ্ছিলি বলে তোকে মারতে হলো। আর মারবই বা না কেন? তোর আন্ডারওয়ার্ল্ড তোর নামে কাঁপে, আমার নামে না। তোর অসিলাই ড্রাগস এর ব্যবসা ভালোই করেই যাচ্ছিলাম। তোর মাস্তানির নাম করে খুব ভালোভাবেই চলছিল এটা, কিন্তু তুই বললে সব ছেড়ে দিবি। আর বিশেষ করে তোর নামে গুণগান আর শুনতে বেশি ভালো লাগছিল না। আমার অনেক দিনের ইচ্ছে তোর মতো 1 নাম্বার রকস্টার হতে, কিন্তু তুই থাকলে তো সেটা হবে না রে। আর তোকে একটা কথা বলি, নীলার বাবাকে না আমিই মেরেছিলাম। এই দেখ, তোর মিস ফায়ারের গুলিটা আমি সবসময় আমার কাছেই রাখি, তোকে গিফট করার সঠিক সময় এটা। যখন তোরা পিস্তল নিয়ে হাতাহাতি করছিলি তখনই তোর আব্বুর পিস্তলের তো অভাব ছিল না, তাই আরেকটা দিয়ে কাজ সেরেছি। যখন তুই গুলি চালিয়েছিলি, কারণ তোর মা আমার ছিল আপন মায়ের থেকেও বেশি। উনি আমাকে আদর করছে, ভালোবেসেছে, সন্তানের মতো ঘুম পাড়িয়েছে। যখন যা দরকার তিনি সেটাই দিয়েছে আমার।
আর আমার সামনে শালা আমাদের মাকে মারছে, মেনে নিতে পারিনি রে, তাই মেরে দিয়েছিলাম। রিসাদের কথা শুনে নীলা চোখ বড় বড় করে তাকায়, কারণ নীলা ভেবেছিল রকস্টার একটা সাধারণ মামলি ব্যাপার। এখানে নীলয়ের সব কিন্তু না। নীলয়ের পেছনে যে রিসাত নামের একটা বেইমান রকস্টার এতদিন ছিল তা কেউ জানতে পারেনি। নীলা রিসাতকে মারতে যাবে তখনই রিসাত গুলি চালায়, আর গুলিটা নীলার গলাতে যেয়ে লাগে। নীলয় চুপ হয়ে বসে আছে কাদা পানিতে। নীলয়ের দিকে তাকিয়ে রিসাত পিস্তল ধরে নীলয় মুচকি হেসে বলে, তোকে ভালোবাসি রে রিশাদ, তুই যদি বলতি তাহলে এমনিতেই সব তোকে দিয়ে দিতাম। এভাবে কেন তুই পিছন থেকে মারলি? বেইমানিটা তুই অন্তত না করলেই পারতি রে রিশাদ। সরি ভাই। রিসাত আর কোনো কথা বলে না, পিস্তলের ট্রিগারে চাপ দেয়। রিসাত পিস্তলের গরম সীসাটা নীলয়ের কপাল ভেদ করে খানিকটা কাঁচা মাংস সাথে নিয়ে বুলেটের গুলি মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। নীলয় ছিটকে পড়ে জর্জরিত আকাশের বৃষ্টি স্নান্ত কাদা পানিতে। নিথর দেহটা একদম নিস্তেজ হয়ে যায়, কোনো রকমের নড়াচড়াও করে না। ফর্সা মুখটাতে বৃষ্টির বড় বড় ফোঁটায় কাদার ছিটকে এসে ভর্তি হতে শুরু করেছে। রিসাত জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। নীলয়ের মৃত্যু দেহের বুকটাতে পরপর 5টা গুলি চালায়। কেবল ঠাস ঠাস করে গুলির শব্দ শোনা যায়, কিন্তু কারো চিৎকার আর শোনা যায় না। সব দিক নিস্তেজ হয়ে থাকে। ঠিক তখনই আরও একটি গুলির শব্দ শোনা যায়। সেই শব্দটি এসে লাগে রিসাদের মাথার পেছনে। রিসাদ দুমড়ে পড়ে নীলয়ের লাশের উপর। চোখ বন্ধ করার আগে রিসাদ দেখতে পায় কয়েকজন লোক দৌড়ে আসছে সেদিকে। রিসাদ কোনো রকমের চোখ মেলে তাকিয়ে দেখে রাফিন পিস্তল হাতে দৌড়ে তার দিকে আসছে। পেছনে পুলিশ ফোর্স আর নেহা। রাফিন আর নেহা নীলয়ের বাড়িতে যে ঘর ফাঁকা দেখে দোকানদার চাচাকে জিজ্ঞেস করে জানতে পারে এদিকে রাস্তা বরাবর নীলয়েরা আসে। তবে তাদেরকে খুঁজে পেতে রাফিনরা বড্ড দেরি করে ফেলেছে। ততক্ষণে রকস্টার তার ডেঞ্জার বয়েজ আর নেই। রিসাদ চোখ বন্ধ করে রাফিন রিসাদের লাশটা সরিয়ে দেয়। দেখে ওর নিচে নীলয়ের লাশ হয়ে পড়ে আছে। নীলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে নেহা। কখন যে জ্ঞান হারিয়ে নেহা পড়ে যায় মাটিতে সে নিজেই তা বুঝতে পারেনি। তারপর সবটাই ধোঁয়াশা, নিঃশেষ, কেবল নেহার পবিত্র ভালোবাসাটাই অপূর্ণ রয়ে গেল।